এই শোনো না, কোথায় যাচ্ছ? যাওয়ার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। কেননা আমাদের ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, তাই সাবস্ক্রাইব করে সবার পাশে থাকো। ফটফট সকালে পূর্ব আকাশে দ্বীপ্রহরে ভোরের সূর্যটা তীব্র প্রতিক্রিয়ায় রোদের ঝিলিক ফেলেছে। জমিনে তীব্র রোদের বিষণ্ণতায় মানুষগুলোকে একা অস্থির অবস্থায় কেউ যাচ্ছে ছায়াতলে, কেউ বা দৌড়াচ্ছে শীতল স্থানে। সময়টা খুব একটা বেশি না, মাত্র সকাল 9টা বাজে। 9টা 20 মিনিটে পায়ে হেঁটে গুটি গুটি পায়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিয়েছে মারুফ। কাঁধে ব্যাগ, হাতে ঘড়ি, চোখে পাওয়ার দেওয়া পাতলা ফ্রেমের চিকন চশমা, পরনে চটি জুতা, ঢিলাঢালা প্যান্ট, ময়লাযুক্ত টি শার্ট, মাথায় খাঁটি সরিষার তেলে চুপচুপ করে দেওয়া। তেল দিয়ে মাথায় চুলগুলো ভালো করে উল্টো করে আঁচড়ে নেওয়া, বেশ পরিপাটি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে তীব্র করার রোদে রওনা দিয়েছে মারুফ। রাস্তা দিয়ে হেঁটে মারুফ আশেপাশের মানুষগুলোকে দেখছে। মারুফের দিকে তাকিয়ে আছে অবাক করা দৃষ্টিতে, কারণ তার গেট আপ আর শহরে থাকা মানুষগুলো দেখতে একদম ভিন্ন রকম। কারো দিকে না তাকিয়ে মাথা নিচু করে হেঁটে ভার্সিটির ভেতর প্রবেশ করছে মারুফ। সামনে কয়েক পা ফেলতেই হঠাৎ করে কোনো কিছুর সাথে ঝাটকা খেয়ে কাদা পানিতে পড়ে যায় মারুফ। এটা দেখে পেছন থেকে এক ছাঁচ কোয়েল পাখির মিষ্টি সুরের মতো হাসির আওয়াজ কানে আসে। কাদা পানি থেকে খুব কষ্ট করে উঠে সেদিকে তাকাতেই দেখতে পায় বেশ সুন্দরী রমণী রূপকথার পরীরা এক সাইডে বসে এই দৃশ্য দেখে উপভোগ করে হেসে চলেছে। পাশে থাকা সুন্দরী মাফি বলে ওঠে, কি রে খ্যাত হাবাল, তুই কি চোখে দেখতে পারিস না এই ভার্সিটিতে কি জন্য এসেছিস? কথাটা বলে ধীর গতিতে পায়ে হেঁটে সামনে আসতে থাকে মেয়েগুলোর পরনে জিন্স প্যান্ট এবং টাইট টি শার্ট। মেয়েগুলো ছেলেটার সামনে চলে আসে। ছেলেটা মেয়েগুলোকে কিছু বলতে যাবে, তার আগে পাশ থেকে কেউ একজন বলে ওঠে, এই খ্যাত গাইয়া, তুই কি দেখে চলতে পারিস না? তুই আমাকে ধাক্কা দিলি কি জন্য? পেছনে কারোর কথা শুনে মারুফ নামের ছেলেটা পেছনে তাকিয়ে দেখতে পায় তার সামনে একটা পরী দাঁড়িয়ে আছে। মেয়েটার দিক থেকে চোখ ফেরাতে পারে না। মারুফ এক দৃষ্টিতে হা করে পলকহীনভাবে তাকিয়ে আছে সেদিকে। মেয়েটা একের পর এক গালি দিয়েই চলেছে, সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই মারুফের। মারুফ এক সময়হীন মোহে হারিয়ে গেছে, যেন এই প্রথম এরকম ডানা কাটা পরী দেখলো মারুফ। ছেলেটার এমন কাণ্ড দেখে মেয়েটা পরপর বেশ কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয় ছেলেটার গালে, আর বলে ওঠে, তোকে আমি পরে দেখে নেব, এখন আমার তাড়া আছে, তাই তোকে ছেড়ে দিলাম। ভার্সিটিতে এসে তোকে দেখে নেব। এই কথাটা বলে যখনই সামনে পা বাড়াতে যাবে মেয়েটি, তখনই সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি বলে ওঠে, এই সুমি, কি রে তুই, তোর সামনে আমরা দাঁড়িয়ে আছি, তুই কি আমাদের দেখতে পাসনি? আমরা থাকতে তুই কেন র্যাগিং দিবি? আমরা তো আছি, তুই যা, টেনশন নিবি না। আচ্ছা ঠিক আছে দোস্ত, ব্যাটাকে দেখে নিস যেন কোনোভাবে এই শাস্তির হাত থেকে বাঁচতে না পারে। মাফির উত্তরের আশা না করে দ্রুত গতিতে সেই স্থান ত্যাগ করে দ্রুত গতিতে রওনা দেয় নিজ গন্তব্যের উদ্দেশ্যে। বের হয়ে যায় সুমি। অন্যদিকে সামনে দাঁড়িয়ে থাকা মাফি নামের মেয়েটা আবার বলে ওঠে, কি রে, তোকে কিছু জিজ্ঞাসা করছি, ভার্সিটিতে নতুন এসেছিস নাকি? আমি গতকালই ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি, ট্রান্সফার হয়ে এসেছি চট্টগ্রামে থেকে। এখনই ভার্সিটিতে এসেছি ট্রান্সফার হয়ে। ও আচ্ছা, তাই নাকি? তা তুই কোন ডিপার্টমেন্ট নিয়ে পড়তেছিস? তোকে দেখে তো মনে হচ্ছে তুই রাস্তার টোকাই, আর তুই কি না ঢাকা ভার্সিটিতে ভর্তি হয়েছিস? ভাবতেই অবাক লাগছে। সরি আপু, আসলে যে যেমন আমার এই জীবনটাই আমার ভালো লাগে। আর আমি এবার অনার্স দ্বিতীয় বর্ষের ইংলিশ ডিপার্টমেন্টে পড়ি। ছেলেটার মুখে এরকম কথা শুনে তো টাসকি খেয়ে যায় মাফি, কেননা তাদের থেকে 1 বছরের সিনিয়র হচ্ছে মারুফ। মারুফের কথা শুনে ঘাবড়ে গেলেও তাকে র্যাগিং দেওয়ার জন্য গলা উঁচিয়ে কিছু বলতে যাবে, তার আগেই কলেজের গেট দিয়ে হাঙ্গামা করতে করতে বেশ কয়েকটা গাড়ি প্রবেশ করে। ছেলেগুলোর মাথা থেকে হেলমেটটা খুলে বাইকের ওপর রাখে, গুটি গুটি পায়ে ভার্সিটির মাঝখানে এসে দাঁড়ায়। তারপর এক হাতে মাইক নিয়ে চিৎকার করে গলা ফাটিয়ে একটা ছেলে বলে ওঠে, সবাই কান খুলে মনোযোগ দিয়ে কথাগুলো নিজেদের ব্রেনে গেঁথে নাও। কলেজের ভিপি সুজন ভাই বলে দিয়েছে ভার্সিটির সবাইকে উপস্থিত থাকতে হবে, কেননা আজকে আমাদের ভার্সিটিতে একটা মিছিল আছে, আর এই মিছিলে অংশগ্রহণ করতে হবে, সাথে রাস্তা অবরোধ করতে হবে। কেননা শহরের সবচেয়ে বড় গ্যাংস্টার দ্য গ্রেট সাইক্লোন মাফিয়া কিং আমাদের দলের বেশ কয়েকজন ছেলেবেলেকে নির্মমভাবে হত্যা করেছে। এই জন্য রাস্তায় অবরোধ করে ধিক্কার প্রতিবাদ জানাতে হবে, এবং আন্দোলন থেকে যদি কেউ মিসিং থাকে তাকে কঠিন থেকে কঠিনতম পানিশমেন্ট দেওয়া হবে। কথাগুলো শুনে সবাই সেদিকে হা করে তাকিয়ে আছে। 1 নম্বরের বদমাইশ হচ্ছে এই সুজন, তার দলের ডান হাত রাহাত।
শহরে যতগুলো অপরাধ হয় তার অর্ধেক অপরাধ হয় এই সুজন ও তার দলবলের জন্য। টাকা দিয়ে পুলিশ, এমপি, মন্ত্রী সবাইকে কিনে রেখেছে সুজন ও তার পুরো গ্যাং। সঞ্জুর আন্ডারওয়ার্ল্ডের এক্সট্রা গ্যাংয়ের হয়ে কাজ করে। রাত আবার বলে ওঠে, এবং এই ভার্সিটিতে যদি সুজন ভাইয়ের বিরুদ্ধে কেউ কোনো কথা বলে তাহলে সে এই ভার্সিটিতে সেদিন তার শেষ দিন হবে, হয়তো বা পৃথিবীর সে গায়েব হয়েও যেতে পারে। কিছুক্ষণের ভেতরে সুজন ভাই ভার্সিটিতে প্রবেশ করবে, তাকে সবাই সালাম দিয়ে বরণ করবে। কথাগুলো বলে বাইকের পাশেই হেলান দিয়ে বসে আছে। আশেপাশে থেকে ছেলে মেয়েগুলো ক্লাসরুম থেকে বের হয়ে আসতে শুরু করে ভার্সিটির মাঠে। কেননা তারা জানে এই ভার্সিটির ভিপি এবং ছাত্র সংগঠন সুজন ভাই কতটা হিংস্র এবং ভয়ঙ্কর একটা মানুষ। এমন সময় মাফি পায়ে পা রেখে তাতে কটমট করে বলে ওঠে, জানি না এই ভার্সিটিটা কবে শান্তি পাবে এই কুত্তার বাচ্চাগুলোর হাত থেকে। প্রত্যেক দিন ভার্সিটিতে এসে র্যাগিং আর মেয়েদের সাথে অসভ্যতামি করে, আবার নাকি গুন্ডাদেরকে মারার জন্য আমাদের তাদের সাথে যেতে হবে। এতক্ষণে পলকহীনভাবে তাকিয়েছিল ছেলেটির দিকে মারুফ, আর খরগোশের মতো কান খাড়া করে কতগুলো শ্রবণ করছিল। হঠাৎ করে মাফির কথা শুনে তার জ্ঞান ফিরে। মারুফ বলে ওঠে, আচ্ছা আপু, এই ছেলেটাকে আর এই সুজনকে এরা কি করে? আরে ভাই আর বলিস না, 1 নম্বরের বদমাশ, শহরের সবচেয়ে বড় উচ্ছৃঙ্খল এবং সন্ত্রাসী। ওদের বিরুদ্ধে কথা বললে সেই মানুষটাকে আর খুঁজে পাওয়া যায় না। ভার্সিটিতে প্রতিদিন মেয়েদের র্যাগিং করে, অসভ্যতামি করে, সাথে অনেক খারাপ কাজের সাথে এরা যুক্ত আছে। কথাগুলো বলে মাফি সেখান থেকে চলে যায়। সেদিকে তাকিয়ে আছে মারুফ। এমন সময় হঠাৎ করে ভার্সিটির মাঠে বেশ কয়েকটা গাড়ি প্রবেশ করে। গাড়িগুলো দেখে রাহাত সেদিকে এগিয়ে যায়। তারপর গাড়িগুলো নিয়ে আসে ভেতরে ভার্সিটির মাঠে। গাড়িগুলো থামতেই ছেলেপুলেগুলো এক এক করে এগিয়ে আসতে থাকে ফুলের মালা নিয়ে। কিন্তু এক সাইডে এখনো দাঁড়িয়ে আছে মারুফ। রাহাত নামে ছেলেটা সুজন নামে ছেলেটার কাছে গিয়ে বলে ওঠে, ভাই, আপনি যা যা করতে বলেছিলেন সব কিছুই করেছি, ভার্সিটিতে সবাই বলে দেওয়া হয়েছে। সুজন নামে ছেলেটা একটা মুচকি হাসি দেয়, তারপর একটা সিগারেট বের করে টানতে থাকে। গাড়ির ওপরে পায়ের ওপর পা রেখে বসে পড়ে আর বলে ওঠে, এখানে উপস্থিত সকলে আছে তো নাকি? এমন কি জন্য আন্দোলন শুরু করতে হবে সে বিষয়ে তোমরা নিশ্চয়ই অবগত আছো। সেখানে সবাই উপস্থিত থাকলেও উপস্থিত নেই মারুফ, কেননা তার এইসব একদম ভালো লাগে না। তাই সে একপাশে বসে আছে। সুজন আবার বলে ওঠে, এই ভার্সিটিতে শুধু আমাদের রাজত্ব চলে। আমাদের উপরে যে কথা বলবে তাকে না হয় এই দুনিয়া ছাড়তে হবে, নয়তো এই ভার্সিটি ছাড়তে হবে। দুজনের ওপরে কেউ কথা বলে না, কারণ সবাই জানে সুজন কতটা ভয়ানক। দেশের বাইরে বেশ কিছু মাফিয়ার সাথে এবং শহরের বেশ কিছু বড় বড় রাজনৈতিক নেতার সাথে সুজনের ওঠা বসা আছে। সুজন নিজেই দাপট দেখিয়ে আরও ছাত্রছাত্রীদের সাথে বেশ কিছু কথা বলে। অন্যদিকে আম গাছের নিচে বসে আছে মারুফ। এমন সময় তার কাছে একটা ছোট্ট ছেলে এসে বসে। মারুফ ছেলেটার দিকে তাকাতে ছেলেটা তার ছোট দাঁত জোড়া বের করে মুচকি একটা হাসি দেয় আর বলে ওঠে, ভাই, তুমি ওখানে যাওনি কেন? সবাই তো গেছে। ওরা যদি জানতে পারে তুমি ওদের ওখানে যাওনি তাহলে তোমাকে তো খুব মারবে। ছেলেটার কথা শুনে বেশ খানিকটা অবাক হয়ে যায় মারুফ নামের ছেলেটা, কেননা সাকিব নামের ছেলেটা এই প্রথম তার সাথে কথা বললো। কেননা ভার্সিটিতে আসার পর কেউ তার সাথে কথা বলেনি। ছেলেটার মুখে এরকম কথা শুনে বলে ওঠে, তুমি বুঝি ওদের বিষয়ে অনেক কিছু জানো? আর একটা বিষয়, তুমি ওদের সম্বন্ধে এত কিছু জানো কি করে? আরে ভাই, কি যে আপনি বলেন না, আমি জানবো না তো কে জানবে? আমি এই কলেজের সবাইকে চিনি। আর আপনি এই কলেজে নতুন ভর্তি হয়েছেন, কারণ আমি আপনাকে আগে দেখিনি। আর আপনি আজকে এসেছেন, তার মানে এখানে নতুন ভর্তি হয়েছেন, তাই না? হ্যাঁ, এখানে আমি নতুন ভর্তি হয়েছি, অ্যাডমিশন নিয়ে এসেছি। আগে চট্টগ্রাম ভার্সিটিতে পড়তাম, কালকে এখানে অ্যাডমিশন নিয়েছি। আমি তো আপনাকে দেখেই বুঝতে পেরেছি। ভাই, এখানে সাবধানে থাকবেন। এখানকার ছেলেপেলেগুলো ভালো না, সবাই খারাপ। আচ্ছা, তুই এদের বিষয়ে এত কিছু কি করে জানিস? ভাই, এখানে আমি সবসময় বাদাম বিক্রি করি, তাই সবাই আমাকে চেনে আর ভালোবাসে। এখানে কে কেমন তাই আমি সবাইকে চিনি। আচ্ছা ভাই, আপনি থাকেন, আমাকে যাইতে হবে, না হলে বাবা মার ওষুধ নিতে পারবো না। কথাটা বলে ছোট্ট ছেলেটি চলে যায়। ছেলেটির দিকে এখনো তাকিয়ে আছে মারুফ। ছেলেটা কি বলে গেল তার মাথার উপর দিয়ে গেল। এক পাশে বসে আছে মারুফ, কিছু একটা বিষয় নিয়ে আনমনে ভাবছে মারুফ। এমন সময় হঠাৎ কেউ একজন তার ঘাড়ের উপর হাত রাখে। পেছনে ঘুরতে দেখতে পাই বেশ কয়েকটা ছেলে। তার মধ্যে একটা ছেলের নাম হচ্ছে রাহাত। রাহাত নামে ছেলেটা বলে ওঠে, কিরে,
তোর সাহস কি করে হয় সুজন ভাইয়ের কথায় অবাধ্য হওয়ার? এখানে আমরা যে বলে গেলাম যাতে ভার্সিটির সবাই উপস্থিত থাকে, আর তুই কি না সেখানে না গিয়ে এখানে এসে চুপচাপ বসে আছিস সিনিয়রদের কথা না শুনে? রাহাত নামের ছেলেটার কথাগুলো বলা শেষ করেনি তার আগে রাগান্বিত চোখে এবং গম্ভীর গলায় বলে ওঠে ছেলেটি। আগে আমার শার্টের কলারটা ছাড়, তারপর কথা বলছি। কেউ আমার শার্টের কলার ধরুক, এটা আমি একদম পছন্দ করি না। মারুফ ছেলেটির মুখে এরকম কথা শুনে রাহাত নামের ছেলেটা সবাই অবাক হয়ে যায়। আজ পর্যন্ত ভার্সিটিতে রাহাত নামের ছেলেটার উপর কেউ এরকম কথা বলতে পারেনি, সেখানে মারুফ তার সাথে এরকম ভাবে কথা বলছে। এটা শুনে বেশ অবাক হয়ে যায় রাহাত, বলে ওঠে, শালা তোর এত বড় সাহস, তুই আমাদের সাথে গলা ফাটিয়ে গলা উঁচু করে কথা বলছিস? কথাটা বলে ছেলেটি শার্টের কলার ধরে টানতে টানতে নিয়ে যায় ভার্সিটির মাঠে। সেখানে সবাই উপস্থিত আছে। সেখানে গিয়ে রাহাত বলে ওঠে, ভাই এই ছেলেটা আপনার কথা অমান্য করে ভার্সিটির এক সাইডে গিয়ে আম গাছের নিচে বসেছিল, আর তার সাথে আমরা কথা বললে সে আমাদের চোখ পাকিয়ে কথা বলে। এখন ওর কি করব? সুজন নামের ছেলেটা গাড়ির ওপর বসে সিগারেট টানছিল। এমন সময় রাহাতের দিকে তাকিয়ে রাহাতের বলা কথাগুলো শুনে বাইকের ওপর থেকে নেমে হাতে থাকা সিগারেটটা মাটিতে ফেলে দিয়ে পা দিয়ে পিষে ছেলেটার কাছে এসে রাহাতের হাতে ছেলেটার শার্টের কলার ওপর থেকে সরিয়ে ছেলেটার শার্টের কলার ঠিক করে দিয়ে মুচকি এসে বলে ওঠে, হয়তো এই বাসিটিতে নতুন, আমাদের সম্বন্ধে জানে না। কিছুদিন থেকে এমনিতে শিখে যাবে, এত রাগ করলে চলবে না। তোকে ছেড়ে দিলাম, নেক্সট টাইম কিছু করার আগে ভেবে দেখবি। কথাটা বলে সুজন তার দলবল চলে যায়। এদিকে ভার্সিটির ভেতর প্রবেশ করেছে কলেজের সবচেয়ে সুন্দর এবং সরল সাদা মেয়ে সুমি। সুমি হচ্ছে এই ভার্সিটির অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। যেমন সুন্দর তেমনই শান্তশিষ্ট একটা মেয়ে। সবাই থাকে ভয় করে, সিনিয়র থেকে জুনিয়র পর্যন্ত, কেননা সে রেগে গেলে তার সামনে কে আছে সেটা দেখার টাইম তার নেই। সে যখন এই ভার্সিটিতে প্রথম এসেছিল তখন তাকে র্যাগিং দেওয়ার জন্য বেশ কিছু ছেলে তার ওড়না টেনেছিল। এরপর কেউ সেটা প্রতিরোধ করতে আসেনি, কিন্তু মেয়েটা সে ছেলেগুলোর কাছ থেকে ওড়নাটা ছিনিয়ে তাদের গলায় পেঁচিয়ে বলে উঠেছিল, তোদের মেয়েদের খুব ইফটিজিং করার শখ, তাই না? আজকে তোকে বোঝাবো ইফটিজিং করলে তার শাস্তি কি হতে পারে। কথাটা বলে ছেলেগুলোর গলায় ওড়না পেঁচিয়ে পাশে একটা মোটর বাইক রাখা ছিল, সেই মোটর সাইকেলের মেয়েটা চড়ে ছেলেগুলোর ওড়না গাড়ির সাথে বেরিয়ে পুরো ভার্সিটির মাঠে তাদেরকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছিল। ছেলেগুলোর অবস্থা হয়েছিল এরকম। ছেলেগুলো ভার্সিটির মাঠের মাঝখানে রেখে ছেলেগুলোর কানগুলো বাইকের ধোয়া পাইপের সামনে রেখে মোটর বাইক পিক আপ দিয়ে ভরভর শব্দে কানগুলো বধির করে দিয়েছিল। ছেলেগুলো সেদিন কান্না করে পুরো ভার্সিটির মাঠে কান ধরে উঠবোস করে বলেছিল জীবনে আর কোনোদিন কারোর সাথে ঝামেলা করবে না। এরপর থেকে ভার্সিটিতে আর কোনোদিন কোনো মেয়েকে অসম্মান করতে পারেনি কেউ। সেদিন সুমিকে সবাই হাততালি দিয়ে সংবর্ধনা জানিয়েছিল। এমনকি রাহাত নামের ছেলেটাও সুমির উপর কথা বলতে পারে না, যে যার ক্লাসরুমে চলে যায়। আজকে ক্লাস করার মনটাই ভেঙে গিয়েছে। রাহাত ও তার সঙ্গীরা ক্লাসরুমে বসে আছে মারুফ। এমন সময় হঠাৎ করে ক্লাসরুমের বাইরে থেকে একটা জুনিয়র ছেলে বলে ওঠে, এখানে মারুফ নামে কোনো ভাই আছে? থাকলে একটু আমার সাথে যেতে হবে, তাকে সুমি আপু ডেকেছে। হঠাৎ করে ছেলেটার এরকম কথা শুনে সবাই সেদিকে তাকায়। স্যার সেদিকে তাকায়। স্যার বলে ওঠে, এখানে মারুফ নামের কোনো ছেলে থেকে থাকলে সুমির সাথে দেখা করে আসো, কেননা সুমি তাকে ডাকছে। সবাই সবার দিকে তাকাচ্ছে, কেউ দাঁড়ায় না। এমন সময় মারুফ দাঁড়িয়ে বলে ওঠে, আমি মারুফ। তোমার নাম মারুফ? তুমি কি ভার্সিটিতে নতুন অ্যাডমিশন নিয়েছো? জি স্যার, গতকাল এই ভার্সিটিতে আমি অ্যাডমিশন নিয়েছি। চট্টগ্রাম থেকে ট্রান্সফার হয়ে এখানে ভর্তি হয়েছি। আচ্ছা ঠিক আছে, তুমি গিয়ে সুমির সাথে দেখা করে আসো, যাও। স্যার আসলে আমি তো কোনো সুমিকে চিনি না, আমি তো এখানে নতুন। সমস্যা নেই, সে ভার্সিটির একটা ভালো মেয়ে। ওই ছেলেটার সাথে গিয়ে তুমি তার সাথে দেখা করে ক্লাসে আসো। সবাই নিজেদের মধ্যে কথা বলা বলি করছে। কি জানি এই ছেলেটাকে কেন ডাকছে। মারুফ কোনো কথা বলে না। ছেলেটার পেছন পেছন অনার্স প্রথম বর্ষের ক্লাসরুমে যায়। সেখানে গিয়ে দেখতে পায় বেশ কিছু মেয়ে একত্রিত হয়ে বসে আছে। মেয়েগুলোর কাছে গিয়ে ছেলেটা বলে ওঠে, এই যে সুমি আপু, এর নাম হচ্ছে মারুফ, ভাইটাকে নিয়ে এসেছি, এবার আমি গেলাম। কথাটা বলে ছেলেটা সেখান থেকে চলে যায়। পুরো ক্লাসরুম মেয়ে দিয়ে পরিপূর্ণ, কোনো ছেলে নেই। সেখানে উপস্থিত আছে মাফি, ভার্সিটির গেটের সামনে, যার সাথে কথা হচ্ছিল মারুফের। সুমি নামের মেয়েটা মারুফকে নিচ থেকে ওপর পর্যন্ত একবার ভালো করে দেখে বলে ওঠে, নাম কি আপনার, আর কোন ডিপার্টমেন্টে পড়েন? এর আগে তো এই ভার্সিটিতে আপনাকে দেখিনি। আমার নাম হচ্ছে মোহাম্মদ মারুফ, সবাই আমাকে এক নামে চিনে, মারুফ। তাই নাকি? সবাই এক নামে চেনে আপনাকে মারুফ বলে, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে আমি তো আপনাকে চিনি না।
সুমি নামে মেয়েটার মুখে এরকম কথা শুনে সবাই হেসে ওঠে। ছেলেটা লজ্জায় পড়ে যায়। মেয়েটা আবার বলে ওঠে, আচ্ছা সব তো ঠিক আছে, কিন্তু আপনি কোন ডিপার্টমেন্টে পড়েন সেটা তো বললেন না। আমি এবার অনার্স 3য় বর্ষে অ্যাডমিশন নিয়েছি। চট্টগ্রাম থেকে ট্রান্সফার হয়ে এই ভার্সিটিতে নতুন ভর্তি হয়েছি। অনার্স 2য় বর্ষের ইংরেজি বিভাগে পড়তে চাই। সব তো ঠিক আছে, ভার্সিটি গেটের সামনে আপনি আমাকে ধাক্কা দিয়েছিলেন কেন? তার চেয়েও বড় কথা, আপনার শরীরের অবস্থা দেখে মনে হচ্ছে আপনি কোনো কৃষি ক্ষেত খামার থেকে উঠে এসে ভার্সিটিতে ভর্তি হয়েছেন। আপনার শরীরের অবস্থা দেখে তো তাই মনে হচ্ছে। এই কথা শুনে সবাই হেসে ওঠে। সুমি সবাইকে থামিয়ে দিয়ে বলে ওঠে, আমি এই ভার্সিটির অনার্স 2য় বর্ষের ছাত্রী। আমার নাম সুমি। আপনাকে কেউ এখানে না চিনলেও আমাকে এক নামে সবাই চেনে। সরি আপু, আসলে ভুল করে ধাক্কা লেগে গেছে, আমি খেয়াল করিনি। ঠিক আছে, এবারের মতো ছেড়ে দিলাম। পরের বার যেন মেয়েদের সাথে অসভ্যতামি করতে না দেখি। কথাটা বলে ছেলেটা ক্লাসরুম থেকে বের হয়ে নিজের ক্লাসরুমে শেষ বেঞ্চে গিয়ে বসে পড়ে। এমন সময় মাফি বলে ওঠে, কি রে সুমি, তুই ছেলেটাকে কোনো কিছুই না বলে এভাবে ছেড়ে দিলি কেন? আসলে দোষটা আমার ছিল, আমি না দেখে ছেলেটাকে ধাক্কা দিয়েছিলাম। আচ্ছা ছেলেটা তো সরল সাদা, তাছাড়া আমাদের এক ব্যাচ সিনিয়র। সেটা অবশ্য তুই ঠিক বলেছিস। ছেলেটা কেমন যেন দেখতে, সরল সাদা। ক্লাস শেষ করে ভার্সিটির ছুটির সময় হয়ে যায়। এক এক করে সবাই ভার্সিটি থেকে বের হতে শুরু করেছে। মারুফও সেও এদিক ওদিক না তাকিয়ে ভার্সিটি থেকে বের হয়ে পায়ে হাঁটা দেয়। আর অজানা গন্তব্য উদ্দেশ্যে ভার্সিটি থেকে বের হয়ে বেশ খানিকটা দূরে চলে এসেছে। সামনেই কোলাহল রাস্তা, জ্যাম লেগে আছে, রাস্তা পার হতে পারে না। রাস্তায় দুই পাশে ব্লক করে রেখেছে বেশ কিছু ছেলেপুলে। বোঝার জন্য একপাশে একটা ছেলেকে জিজ্ঞেস করে বলে ওঠে, ভাই, এখানে কি হয়েছে? এইভাবে গাড়ি ঘোড়া মানুষজন আটকে আছে কেন? আরে ভাই, আপনি কই থাকেন? সামনে দেখতে পারেন না? সুজনের ছেলে পেলে রাস্তাগুলো আটকে রেখেছে, তাই মানুষজন যেতে পারে না। কেন আটকে রেখেছে? আর বললেন না ভাই, শহরের অবস্থা খুব খারাপ। তা গ্রেট সাইক্লোন মাফিয়া সুজনের ছেলেপেলেগুলোকে মেরেছে, তাই তারা হরতাল জারি করে সাধারণ মানুষকে হয়রানি করছে। তাই নাকি? ছেলেটা একটা মুচকি হাসি দিয়ে সামনে এগিয়ে যেতে থাকে। এদিকে পেছন থেকে ছেলেটা বলে ওঠে, আরে ভাই, মরার পাখনা গজিয়েছে নাকি যে সামনে মরার জন্য এগিয়ে যাচ্ছেন? ওরা যদি জানতে পারে আপনি ওদের ক্রস করে বেরিয়ে গেছেন, তাহলে আপনার হাত পা ভেঙে হাসপাতালে ভর্তি করিয়ে দিয়ে আসবে। এই কথাটা শুনে পেছনে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে মারুফ নামের ছেলেটি বলে ওঠে, শিকারী জঙ্গলে থাকা সমস্ত জঙ্গলের পশুদেরকে শিকার করতে পারে, কিন্তু শিকারী সিংহের কাছে নিজেই শিকার হয়ে যায়, কেননা সে পুরো জঙ্গলের হিংস্র প্রাণীর সিংহ। তার শক্তির কাছে আর হিংস্রতা এবং হুঙ্কারের কাছে বাকি সব শিকারীগুলো ন্যূনতম ছাড়া কিছুই নয়। মারুফ নামের ছেলেটির মুখে এরকম কথা শুনে অবাক হয়ে এসে দেখে তাকিয়া ছেলেটি। বেশ কয়েকটি গাড়ি পার করে আন্দোলনের বাস পেরিয়ে ছেলেটা যখনই রাস্তা ক্রস করতে যাবে তখনই পেছন থেকে কেউ একজন বলে ওঠে, কিরে, তোর তো অনেক সাহস। তুই আমাদের কথায় অবাধ্য হয়ে অবরোধ ক্রস করে তুই বেরিয়ে যাচ্ছিস। পেছন থেকে ছেলেটার কথা শুনে পেছনে ঘুরে দেখতে পাই রাহাত নামের ছেলেটা। ভার্সিটিতে যার সাথে প্রথম যেতেই মারুফের ঝামেলা হয়েছিল। ছেলেটার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দেয় আর বলে ওঠে, রাস্তা কারো বাপের নয় যে আমাকে এখানে কাউকে ভয় করে চলতে হবে। আমার ইচ্ছে হয়েছে তাই আমি চলে যাচ্ছি। উত্তর বাচ্চা, তোর সাহস হয় কি করে? তুই আমাদের মুখের উপর তর্ক করছিস? এই সিয়াম, সাব্বির, এইদিকে আয়। রাহাতের কথা মতো সাব্বির আর সিয়াম সেখানে চলে আসে। সেখানে সে সিয়াম বলে ওঠে, হ্যাঁ ভাই, কি হয়েছে? এই কুত্তার বাচ্চাটাকে পিলারের সাথে রশি দিয়ে বেঁধে ফেল। যতক্ষণ না ওকে অবরোধ শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওকে বেঁধে রাখবি। রাহাত নামে ছেলেটার মুখে এরকম কথা শুনে সিয়াম আর সাব্বির চলে যায় ছেলেটার কাছে। তারপর ছেলেটার শার্টের কলার ধরে টানতে টানতে নিয়ে যায় রাস্তার মাঝখানে। এমন সময় ছেলেটাকে আর নাড়াতে না পেরে তার জায়গা থেকে এদিকে অবাক হয়ে যায়। সবাই সেদিকে তাকিয়েছে যে মেয়ে আটকে থাকা হাজারো যাত্রী সহ গাড়ির যানবাহন চলাচলকারী মানুষজন সবাই অবাক হয়ে সেদিকে তাকিয়ে আছে। এখানে হচ্ছেটা কি সেটা দেখার জন্য সবাই গাড়ির জানালা দিয়ে, কেউ বা খোলামেলা আকাশের নিচে দাঁড়িয়ে রাস্তার উপরে থেকে এই দৃশ্য দেখছে। হঠাৎ করে ছেলেটা নিজের জায়গা থেকে থেমে যাওয়াতে সিয়াম বলে ওঠে, কুত্তার বাচ্চা, তোর সাহস হয় কি করে? তুই আমাদের কাছে বাধা দিস, যেখানে এই শহরের কেউ আমাদের উপরে কথা বলতে পারে না, সেখানে তুই কিনা আমাদের কাছে বাধা দিস? তোকে বেটা এখানে মেরে পুঁতে দেব। এমনিতেই মাথা গরম আছে,
দ্য গ্রেট সাইকন মাফিয়া আমাদের লোকদের মেরে ফেলেছে। এমনিতেই মাথা গরম আছে, মরতে না চাইলে যা করছি করতে দে। এই বলে ছেলেটার শার্টের কলার ধরে আবার যখনই টান দিতে যাবে তখন ছেলেটা সেখানে থেমে যায়। সেটাকে তার জায়গায় থেমে যেতে দেখে সবাই সেদিকে তাকিয়ে আছে। রাহাত এই দৃশ্য দেখে ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে শিয়াম। রাহাত গিয়ে মারুফ নামে ছেলেটার গালে পরপর বেশ কয়েকটা থাপ্পড় মারে। মারুফ রাহাত নামে ছেলেটার থাপ্পড় খেয়ে মুচকি একটা হাসি দেয়। সিয়াম নামে ছেলেটা সহ আরও বেশ কয়েকজন টানতে থাকে, কিন্তু তার জায়গা থেকে তাকে সরাতে পারে না। এই দৃশ্য দেখছে সকলে মিলে। কেউ কেউ রিভিউ করছে, ভিডিও করছে, আবার কেউ পিক তুলছে। এমন সময় শিয়াম আবার গালি দিয়ে যখনই মারতে যাবে তখনই শিয়ামের হাত ধরে ফেলে মারুফ। হাবাগোবা খ্যাত ছেলেটা বলে ওঠে, আমি দুইটা জিনিস খুবই ঘৃণা করি, আর এই দুইটা জিনিস আমার সাথে কেউ করলে প্রচণ্ড রেগে যাই আমি। আর তাদের মধ্য থেকে তুই দুইটাই করেছিস, সেজন্য তোর শাস্তি পাওয়া খুবই দরকার। কেননা কেউ আমার শার্টের কলার ধরলে এটা আমার পছন্দ না, আর দ্বিতীয়ত কেউ আমার ইচ্ছের বিরুদ্ধে আমাকে দিয়ে কাজ করালে সেটা আমার ভালো লাগে না। কথাটা বলার সাথে সাথে ছেলেটার মাথার চুলগুলো ধরে হ্যাচকা টান দিয়ে নিচের দিকে টান দেয়। টান দেওয়ার সাথে সাথে ছেলেটা মুখে থুতনি নিজের পায়ের হাঁটুতে লাগে, পুরো ভেঙে যায়। সাথে সাথে ছেলেটা চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তারপর ছেলেটার আবার মাথার চুলগুলো ধরে উপর থেকে নিচে এক টান দেওয়ার সাথে সাথে কোমর ভেঙে ছেলেটা সেখানেই লুটিয়ে পড়ে। সাথে সাথে ছেলেটাই স্পট ডেড, ছেলেটা সেখানেই মারা যায়। শিয়াম নামে ছেলেটা এরকম নির্মম মৃত্যু দেখে ভয়ে সবাই কয়েক হাত পিছিয়ে যায়। পরক্ষণে রাহাত নামে ছেলেটা চিৎকার করে বলে ওঠে, খানকির পোলা, তুই এটা কি করলি? কথাটা বলে সবাই এগিয়ে আসতে থাকে। আর এই দৃশ্যটা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে পুরো পৃথিবীর মানচিত্রে। সবাই হুড়মুড় করে ভেঙে আসতে থাকে সিয়ামকে বাঁচানোর জন্য। কিন্তু ততক্ষণে সিয়াম পরপারে পাড়ি জমিয়েছে, কেননা এই ছেলেটাকে যতটা দেখতে সাধারণ আসলে ঠিক ততটা সাধারণ নয়। সাধারণের মধ্যে কিন্তু অসাধারণ কিছু জিনিস লুকিয়ে থাকে, এটা প্রত্যেকেই আমরা জানি। সবাই যখন সিয়ামকে নিয়ে ব্যস্ত থাকে তখনই সকলের ভিড় ঠেলে মারুফ নামের ছেলেটা বেরিয়ে যায় অজানা গন্তব্যে। নাইট ক্লাবে বসে আছে সুজন সহ রাহাত সহ। সুজন বলে ওঠে, সাধারণ একটা গ্রাম থেকে উঠে আসা ক্ষেত ছেলে সাহস হয় কি করে এই সুজনের ছেলে পুলুগুলোকে মারার? ভাই, হঠাৎ করে চোখের সামনে এমনভাবে ঘটে গেল যে আমরা কোনো কিছুই করতে পারিনি। পরে ছেলেটাকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। তোমরা এতজন থাকতেও ওর মতো একটা আমল মার্কা ছেলের সাহস হয় কি করে আমার দলের ছেলেগুলোকে মেরে ফেলার? তোরা কি গরুর ঘাস কাটার জন্য এসেছিস? কালকে যখন ও বাসিটিতে আসবে আমাকে কল দিবি। কালকে ওর হিসাব খতম করব, কালকে ওর হিসাব শেষ করব। বাসিটির গেট অফ করে দিবি। সুজন ভীষণ রেগে আছে, মাথার তার ছিঁড়ে যাচ্ছে, কারণ তার দলের একটা ছেলেকে নৃশংসভাবে হত্যা করেছে শহরে নতুন আসা এই দ্য গ্রেট সাইক্লোন মাফিয়া কিং, যার অস্তিত্ব বা পরিচয় কোনোটাই জানে না। সে দেখতে কেমন আর পরিচয় বা বড় গ্যাংস্টার, কতজন ছেলেপুলে কাজ করে, কোনো কিছুই গোপন তথ্য বের করতে পারেনি কেউ। তবে তার হিংস্রতা এবং নৃশংসতা সকলেই জানে। সুজন মদের টেবিলে বসে একের পর এক মদ খেয়ে চলেছে। হঠাৎ করে টেবিলের উপর রাখা ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখতে পায় বস নামটা ভেসে উঠেছে। কলটা রিসিভ করতে ওপার থেকে বলে ওঠে কেউ একজন, এই সুজন, শহরে কি হচ্ছে? একের পর এক আমাদের ছেলেগুলোকে মেরে চলেছে, আর তুমি মিয়া দেখে আসো। বস, খোঁজখবর নিচ্ছি কিন্তু কোনোভাবে বুঝতে পারছি না যে দ্য গ্রেট সাইক্লোন মাফিয়া কে বা তার দলের সাথে কে কাজ করে। ওপাশে থাকা ব্যক্তিটা বেশ চিন্তিত, চিন্তায় নিজের অফিসার ফোনে কথা বলছে। সুজনের সাথে ফোনের ওপাশে থাকা ব্যক্তিটা বেশ বিরক্ত বোধ করছে, বলে ওঠে, দেখ, শহরে যদি আরও ছেলে পেলে আনতে হয় নিয়ে আয়, তবুও ওই গ্যাংটাকে খুঁজে বের কর, আর চিরতরে এই শহরের বুক থেকে তাকে, তার চিহ্নকে, তার অস্তিত্বের সঙ্গে মিশিয়ে দে। কেননা দিন দিন আমার ধান্দা বন্ধ হয়ে যেতে শুরু করছে। আর একটা কথা মনে রাখবি, আমি কখনো লাভ ছাড়া লস করি না। কথাটা বলে ফোনটা কেটে দেয়। ওপাশে থাকা ব্যক্তিটা দেখতে দেখতে গভীর রাতে পরিণত হতে থাকে। এইদিকে ভার্সিটির বাইরে রাস্তার মধ্যে দুপুরের সেই ঘটনায় এখনো চোখের সামনে ভেসে উঠছে সকলের। বারবার ফোনের স্ক্রিনে একটা ভিডিও দেখছে সুমি, কেননা সুমির চোখে এড়ায়নি দুপুরের সেই ভিডিওটা। এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৃথিবীর মানচিত্রে ছড়িয়ে পড়ে। মারুফ নামের ছেলেটাকে দেখতে বোকা সরল সাদা সিধে হলেও ছেলেটা কিনা দিন দুপুরে প্রকাশ্যে এতগুলা মানুষের সামনে একটা মানুষকে কয়েকটা আছাড় দেওয়াতেই মেরে ফেলেছে। এই ভিডিওটি সে বারবার দেখছে। অন্যদিকে দেখতে দেখতে রাত গভীর।
পরিণত হয় 12টা বাজে 1 মিনিট। চারিদিকে অন্ধকার। আজকে আকাশে কালো মেঘ ছোটাছুটি করছে। কালো মেঘে ঢেকে আছে জল উজ্জ্বল রঙের আলোয় আলোকিত করে দেওয়া সেই চাঁদ মামা। কালো মেঘের জন্য ঢেকে আছে রং বেরঙের হাজারো তারা। হঠাৎ করে একটা বন্ধ রুমের দরজা খুলে বেশ কিছুটা আলো রুমের ভেতর প্রবেশ করতে রুমটা হালকা আলোয় আলোকিত হয়ে ওঠে। কেননা পুরো রুম জুড়ে শুধুই অন্ধকার। পৃথিবীর আলোয় আলোকিত হয়ে ওঠে অন্ধকারের এই বন্ধ রুমটি। গুটি গুটি পায়ে কেউ একজন রুমের ভেতর প্রবেশ করে। কারো পাড়ের আওয়াজ শুনে ছেলেগুলোর কলিজা কাঁপাকাঁপি শুরু করেছে। হ্যাঁ, সামনে কয়েকজন চেয়ারের সাথে বাঁধা অবস্থায় আছে। তাদের মধ্যে একটা ছেলেকে চেয়ারে বেঁধে রেখেছে। ছেলেটার সারা শরীরে তাজা লাল রক্ত গড়িয়ে পড়ছে। ছেলেটাকে বেশ ভালোভাবেই মারা হয়েছে। ছেলেটির চোখ মুখ অনেক বিশ্রীভাবে আহত হয়েছে, যা ভাবনার বাইরে। এত পরিমাণ অত্যাচার করেছে যা কল্পনা করতেও কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না। অচেনা মানুষ গুটি গুটি পায়ে রুমের চারিদিকে ঘুরতে থাকে। এক পর্যায়ে হঠাৎ করে রুমের আলোটা জ্বলে ওঠে আর ছেলেগুলোর সামনে তাকিয়ে দেখতে পায় তাদের সামনে একটা মুখোশওয়ালা অজানা মানুষ চেয়ারে পায়ের ওপর পা রেখে বসে আছে। ডান হাতে সিগারেট, বাম হাতে AK-47। এটা দেখে ছেলেগুলো বেশ খানিকটা ঘাবড়ে যায় আর বলে ওঠে, কে তুই আর কেন আমাদের এখানে তুলে এনেছিস? তোর সাথে আমাদের কিসের শত্রুতা? তুই আমাদের কেন এত অত্যাচার করিস? সামনে বসে থাকা আগন্তুকটা কোনো কথা বলে না, শুধু হেসে চলেছে, যেন তার হাসিতে অন্য কিছু লেগে আছে। ছেলেগুলো আগন্তুকটার এরকম হাসি দেখে বেশ খানিকটা ভয় পেয়ে যায়। কেননা এত ভয়ঙ্কর মানুষ। সত্যি কথা বলতে ভয় যার করে তারা ধ্বংস হয়ে যায়, আর যারা ভয়কে জয় করে তারাই সফলতা লাভ করে। ছেলেগুলো ভয়ার্ত দৃষ্টিতে সামনে বসে থাকা অজানা মানুষটার দিকে তাকিয়ে আছে। অজানা মানুষটা নিজের মুখের ওপর থেকে মাস্কটা খুলে দিয়ে ছেলেগুলোর দিকে তাকাতেই ছেলেগুলোর সামনে বসে থাকা মানুষটাকে দেখে চমকে ওঠে। ভয়ে চেয়ার সহ পিছিয়ে উল্টে পড়ে। অপর পাশে স্পাইপার হাতে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজন ছেলেপুলে পড়ে যাওয়া ছেলেগুলোকে চেহারাসহ আবারও বসিয়ে দেয় তাদের জায়গায়। আগন্তুকটা তাদের এমন অবস্থা থেকে হাসতে থাকে মনের মতো। নিকোটিনের ধোঁয়াগুলো টানতে থাকে। ছেলেগুলো আবার বলে ওঠে, তুই আমাদের তুলে এনেছিস? তোর এত বড় কলিজা আমাদের ভাই যদি একবার জানতে পারে, তোকে তো তোর অস্তিত্বের সাথে মিশিয়ে দিবে। আরে পাগল, তুই এখান থেকে যখন বেরোবি তখন তো তোর ভাই জানতে পারবে, তারপর না আমার অস্তিত্বের সাথে মিশিয়ে দেবে। আগন্তুকের মুখে এরকম কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে যায় ছেলেটার কেউ না, ছেলেটার নাম হচ্ছে সাব্বির। আর সামনে বসে থাকা মানুষটা তো এতক্ষণ আপনারা জেনেই গেছেন সে কে হতে পারে। হ্যাঁ, মারুফ বলে ওঠে, আমি ভয়ঙ্কর, আমি ভয়াবহ, আমি আগন্তুক, আমি আতঙ্ক। তাই তো আমার নাম হয়েছে দ্য গ্রেট সাইক্লোন। আমার কাছে কথা কম কাজ বেশি, সো সময় কম কথা বেশি। মরতে না চাইলে তোকে যা জিজ্ঞেস করব সত্যি করে বলবি। তুই শুধু আমাদের অত্যাচার কেন, তুই যদি আমাদের পা ধরে সারা জীবন বসেও থাকিস তারপরও তুই আমাদের পেট থেকে একটা কথা বের করতে পারবি না। সময় বলে দেবে যে আমি আমার করা প্রশ্নগুলোর উত্তর পাবো কিনা। তার আগে তো তোদেরকে একটু প্রশ্ন করতে দে। কথাটা শেষ করার আগেই মারুফ আরেকটা সিগারেট জ্বালায় আর ইশারা দিয়ে বলে ওঠে, ভার্সিটিতে তোরা কার কথাতে ড্রাগ সাপ্লাই করিস? আর এত কোটি কোটি টাকা তোরা বিদেশে কেন পাচার করিস? তোদের বসকে? দেলোয়ারকে। মারুফ নামে ছেলেটা মুখে এরকম কথা শুনে সাব্বির নামে ছেলেটা হাসতে থাকে আর বলে ওঠে, তোকে তো বললাম তুই যদি সারা জীবন আমাদের পা ধরে থাকিস তারপরও এই প্রশ্নের উত্তর কখনো পাবি না। সাব্বির নামে ছেলেটার মুখে এরকম কথা শুনে মুচকে একটা হাসি দেয় আগন্তুক মারুফ। হঠাৎ করে চোখের নিমেষে পাশের একটা ছেলের মাথা টেবিলের ওপর চেপে ধরে। মাথা থেকে কানটা কেটে আলাদা করে দেয়। রক্তগুলো ছিটকে গিয়ে লাগে সাব্বিরের শরীরে। হঠাৎ করে এই দৃশ্য দেখে রুমের মধ্যে উপস্থিত থাকা সকলে চমকে ওঠে। হাতের ইশারা দেওয়ার সাথে সাথে টেবিলের ওপর নিয়ে আসা হয় একটা বক্স। বক্সের ওপর লেখা আছে মাই পার্সোনাল থেরাপি বক্স। বক্স খুলতেই বক্সের ভেতর থেকে বেরিয়ে আসে বেশ কিছু অস্ত্রশস্ত্র সরঞ্জাম। দা দেখে চোখগুলো চোখের জায়গা থেকে বের হয়ে আসার উপক্রম। ভয়ের শরীরের আত্মাটা পালিয়ে যেতে ছোটাছুটি করতে শুরু করেছে। ছেলেগুলো শরীরটা কাঁপাকাঁপি শুরু করেছে, কেননা সেখানে লেখা আছে ইলেকট্রিক্যাল, তাতাল, তারখোল, ক্যাচি, ব্লেড, চাকু, লোহার হাতুড়ি, পেরেক, চিমটি, লোহার চিরুনি, আরও বেশ কিছু সরঞ্জাম একটা করে বের করে টেবিলের উপর রাখতে শুরু করে। এটা দেখে সাব্বির বলে ওঠে, তুই কি এগুলো দেখে আমাদের ভয় দেখাচ্ছিস? তুই যতই ভয় দেখ আমরা কখনো সত্যি কথা বলবো না। সাব্বির নামের ছেলেটা এখনো কথাটা পুরোপুরি শেষ করতে পারেনি। তার আগেই তাতালটা ইলেকট্রিক্যাল সুইচ বোর্ডে রেখে সুইচ বাটনে ক্লিক করার সাথে সাথে চেপে ধরে অন্য একটা ছেলের শরীরে। সাথে সাথে ছেলেটার শরীরে সে জায়গা পুড়ে যেতে শুরু করেছে। কত পরিমাণ কষ্ট হচ্ছে সে ছেলেটার, বুঝে ছেলেটা চিৎকার করতে পারে না। কাটা কান দিয়ে রক্ত পড়ছে, আর অন্যদিকে তাতাল দিয়ে তাকে ইলেকট্রিক্যাল শক দিচ্ছে। এরপর কোনো কথা ছাড়াই আগন্তুক মারুফ সবকিছু বন্ধ করে একটা বস্তা
সেলাই বিন্না এবং প্লাস্টিক রশি নিয়ে মুখে নেয়। বক্স থেকে একটা ধারালো ব্লেড নিয়ে ছেলেটার হাতের বাহু থেকে তালু পর্যন্ত ছিঁড়ে দেয়। সাথে সাথে ফাঁক হয়ে যায় ছেলেটার হাত, যেন রক্তে যেন অঝোর ধারে রক্ত পড়তে শুরু করেছে। চোখের ইশারা দেওয়ার সাথে সাথে দেলোয়ার নামের ছেলেটা একটা বালতি নিয়ে আসে, যে বালতিতে ছেলেটার রক্তটাকে সংগ্রহ করা হয়। অন্যদিকে হাতের মাঝখানে ছিঁড়ে দেওয়ার সাথে সাথে 2 ফাঁক হয়ে যায়। সেই ফাঁকের মাঝখানে আরও ফাঁক করে লাল মরিচের গুঁড়ো সাথে লবণ চুন ঢেলে দেয়। সম্পূর্ণ হাত পরিপূর্ণ করে দেওয়া সেই বিন্না এবং লাল রঙের প্লাস্টিক রশি দিয়ে পুরো হাত, বাহা থেকে শুরু করে হাতের তালু পর্যন্ত সেলাই করতে থাকে। কি ভয়ঙ্করভাবে সেলাই করছে! বিন্না দিয়ে একের পর এক শরীরে গেঁথে স্প্রিটে সেলাই করতে থাকে। ছেলেটা চিৎকার করতে থাকে, লাফালাফি করতে থাকে। ছেলেটার এরকম লাফালাফি দেখে অপর পাশে আরো বেশ কয়েকজন দাঁড়িয়ে থাকা ছেলেপুলে ছেলেকে চেয়ারের সাথে চেপে ধরে। ছেলেটা নড়াচড়া করতে পারে না, শুধু মাগো মাগো বলে চিৎকার করছে আর নিজের জীবনের প্রাণ ভিক্ষা চাইছে। কিন্তু কোনোভাবে ছেলেটার চিৎকার ও আর্তনাদ মারুফ নামের আগন্তুকের কান পর্যন্ত পৌঁছায় না। সম্পূর্ণ নিজের কাজ শেষ করে ছেলেটার পা দুটো ফ্লোরের সাথে হাতড়ে দিয়ে পেরেক মেরে গেঁথে দেয়। ফ্লোরের সাথে ছেলেটা নড়াচড়াও করতে পারে না। এরপর ছেলেটাকে দাঁড় করায়। তারপর ছেলেটার 2 হাত ওপর দিকে করে সিলিং ফ্যানের সাথে বেঁধে ফেলে। পায়ের তালুতে কয়েকশো পেরেক মানে ফ্লোরের সাথে গেঁথে রেখেছে, আর 2 হাতে রশি দিয়ে বেঁধে ছাদের ওয়ালের সাথে বেঁধে ওপর থেকে টানতে থাকে নিচ দিকে। তাতে যেন ছেলেটার 2 বাহু শরীর থেকে চিড়ে আসছে, চিড়ে যাবে। তার পা দুটো শরীর থেকে যেন ফ্যাট ফ্যাট শব্দে ফাটতে থাকে। শরীরের রগগুলো যেন চিড়ে যেতে শুরু করেছে। যেটা চিৎকার করছে, তার চিৎকার আর সহ্য হয় না। এতটাই হিংস্র আর ভয়ে শাস্তি দিতে শুরু করেছে, যার নিজের চোখের সামনে এরকম ভয়ঙ্কর শাস্তি দেখে জ্ঞান হারিয়ে ফেলেছে সাব্বির। সাব্বিরের মুখে গরম পানির ছেটা দেওয়ার সাথে সাথেই সাব্বির চিৎকার করে বলে ওঠে, ভাই আমি বুঝে গেছি তুমি আন্ডারওয়ার্ল্ডের সেই দ্য গ্রেট শাইকেন মাফিয়া কিং, যার উপরে কেউ কখনো কথা বলতে পারে না। তোমার প্রশ্নের উত্তর আমি কোনো কিছুই জানি না। এসব কিছু আমরা সুজন ভাইয়ের কথাই করি। সুজন ভাইয়ের ওপর কেউ একজন বড় লিডার আছে, সুজন ভাইকে সাপোর্ট করে। তবে সে লোকটা যুক্ত আছে, সে মনে হয় শহরের কোনো আইনি অফিসার। ছেলেটার মুখে সমস্ত কথা শুনে হাসতে থাকে। হাসতে হাসতে ছেলেটার গলার উপর একটা লোহার টুকরো চেপে ধরে বলে ওঠে, তুই তো আমার কোনো কাজে আসলি না, কেননা তুই যা জানিস না তোর থেকেও আমি তা বেশি জানি। এই সবের সাথে শহরের মেয়র যুক্ত আছে। ওই কুত্তার বাচ্চাটাকে এতটাই ভয়ঙ্কর শাস্তি দেব যা তার জীবনের ইতিহাস হয়ে থাকবে। মেয়রের সাথে আমার রক্তের সম্পর্ক, তার সাথে তো আমাকে দেখা করতেই হবে খেলার ময়দানে। ভাই ভাই আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি আজ থেকে আমি কোনো সংগঠন, কোনো দল, কোনো গ্যাং পরিচালনা করব না। আমি বেঁচে থাকতে আর এই দেশে কখনো পা রাখবো না। আমি যখন ছোট্ট ছিলাম তখন আমার স্যার বলেছে, শত্রুকে কাছে পেলে শত্রুকে ছেড়ে দিও না, তার অস্তিত্ব মাটির সাথে মিশিয়ে দিও, কেননা কিছুদিন পর সে নিজেই প্রতিশোধ নেওয়ার জন্য ব্যাকুল হয়ে তোমার পেছনে পড়ে যাবে। কথাটা বলার সাথে সাথে সাব্বিরকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে সাব্বিরের গলার উপর লোহার গরম রড ঢুকিয়ে দেয়। সাথে সাথে গলার এফোর এফোর হয়ে বের হয়ে যায়। মুখের ভেতর থেকে জিহ্বাটা বের হয়ে আসে। ঘাড়ের উপর চেপে দেওয়ার সাথে সাথে গলা থেকে মাথাটা চিরে বের হয়ে আসে সাব্বির নামের ছেলেটার। এরপর মারুফ বলে ওঠে, দেলোয়ার এদেরকে এতটাই পিস পিস করে ন্যূনতম আকারে কাটবি যাতে এদের বস মেয়র সুজন এদের অস্তিত্ব বুঝতে না পারে। ওকে বস, কাজ হয়ে যাবে। ভাই আপনি যে কলেজে ভর্তি হয়েছেন সেখানে মেয়র যাতায়াত করে, আর সেখানে মেয়ে পাচার থেকে শুরু করে অনেক রকম অবৈধ কাজ করে। তার সাথে সাক্ষাৎ করব বলে তো সেই শহরে নতুন করে আমার আবির্ভূত হওয়া। কথাটা বলে চোখের চশমা পরনের জ্যাকেট লাগিয়ে অন্ধকার রুম থেকে বের হয়ে আসে রাস্তার মাঝে। একটা লাক্সারি গাড়িতে চড়ে বসে, তারপর নিজের গন্তব্যে চলে যায়। এদিকে দেলোয়ার মারুফের বলা কথা মতো ছেলেগুলোর লাশগুলোকে টুকরো টুকরো করে প্যাকেটে করে পার্সেল করে দেয় থানার উদ্দেশ্যে। সকাল 8টা বাজে। প্রতিদিনের মতো এই ঢাকা শহরে, ব্যস্ত শহরে মানুষগুলো ছুটে চলেছে স্বার্থপরহীনভাবে নিজের চাহিদা মেটানোর জন্য। সকাল 8টা বাজে। সরকারি চাকরিজীবী নিজেদের কর্মস্থলে যাওয়া শুরু করেছে। থানার ভেতর বসে ওসি আবু বক্কর সিদ্দিক বসে চায়ে চুমুক দিচ্ছে। এমন সময় জুনিয়র অফিসার রবিউল সাহেব বলে ওঠে, স্যার কালকে রাতে 2টার দিকে একটা পার্সেল এসেছিল থানার উদ্দেশ্যে। পার্সেলটা খোলা হয়নি, আপনার জন্য অপেক্ষা করছিলাম। এই যে এই বক্সে কেউ একজন কিছু পাঠিয়েছে। ওরে বাবা, এত বড় বাক্স, তাও আবার থানার উদ্দেশ্যে। উপকার নাকি কারো ক্ষতি করার জন্য এটা পাঠিয়েছে? হয়তোবা স্যার কেউ একজন কিছু পাঠিয়েছে, কেননা আপনি তো ভালো মানুষ না। টাকা দিলে মানুষ ছাড়েন, টাকা না দিলে মানুষকে জেলে ঢুকান। যা বলেছিস রবিউল, আমি ভালো না, আমি স্বার্থপরহীন।
আমার শুধু চাই টাকা। তুই টাকা দিলে আমি তোর পাও ধরতে পারি, এতটাই আমার টাকার নেশা। স্যার সেটা তো জানি না, তাই তো আপনাকে যা সম্মান দেওয়া হয় তা থেকে আমাকে বেশি সম্মান দেওয়া হয়। তুই সম্মান বাড়িতে গিয়ে ধুয়ে খাস। আর বক্স খোল দেখি কি আছে এর ভিতরে। জি স্যার। রবিউল ওসি সিদ্দিকের কথা মতো বক্স খুলতে শুরু করে, কারণ প্লাস্টিক দিয়ে গিফট পেপার দিয়ে পুরো বক্সটা বেশ যত্ন সহকারে প্যাকেট করে থানার উদ্দেশ্যে পার্সেল করে পাঠিয়েছে। বক্সটা খুলতে থাকে। অন্যদিকে প্রতিদিনের মতো ভার্সিটি পায়ে হেঁটে খ্যাত মার্কা স্টাইলিং হয়ে যেতে শুরু করেছে আমাদের গল্পের হিরো মারুফ চৌধুরী। এতক্ষণে বুঝে গেছেন যে এই মারুফ আসলে কে। সে দেখতে যতটা সরল সাদা ভোলাভালা, সত্যি কি সে তাই হিংস্র হয় না। ভার্সিটিতে প্রবেশ করেছে মারুফ। এদিক ওদিক কোনো দিকে না তাকিয়ে পায়ে হেঁটে সোজা যেতে শুরু করেছে ভার্সিটি গেটের সামনে। ক্যাম্পাসের পাশেই সুমি, মাফি ও তার বান্ধবীরা আড্ডা দিচ্ছে। ভার্সিটিটা থমথমে পরিবেশ। কেমন যেন পরিবেশটা আজকে নিস্তব্ধ। সবসময় হইচইয়ের মধ্যে থাকে, কিন্তু আজকে বেশ শান্তশিষ্ট। তাই বেশ খানিকটা অবাক হয়েছে মারুফ, কিন্তু কাউকে কোনো কিছু বুঝতে না দিয়ে ভোলা ফালাদের মতো নিজের ক্লাসরুমের উদ্দেশ্যে যাওয়া শুরু করেছে। মাফি তাকে দেখে অপর পাশে সুমিও তাদের মধ্যে সাথী বলে ওঠে, দেখ দেখ, ওই যে সেই ছেলেটা ভার্সিটির মাঠে প্রবেশ করছে, দেখতে সরল সাদা, আর কালকে কিনা সুজন ভাইয়ের একটা ছেলেকে মেরে ফেললো এইভাবে। আজকে তো এই ছেলে পুরোপুরি গেল। আরে বোকা, শুধু গেল কেন বলছিস? বল, হয় শহর ছেড়ে না হলে পৃথিবী ছেড়ে। সত্যি কথা বলতে ছেলেটা কিন্তু সত্যিই সরল সাদা ছিল। দেখ তো, সরল সাদা মনে হচ্ছে, কিন্তু কেমন যেন ওর ভেতর হিংস্র কিছু লুকিয়ে আছে। দেখলি না, সিয়াম নামের ছেলেটাকে মাত্র 3 আচারে মেরে ফেলেছে। আজকে ভার্সিটিতে রক্তের বন্যা বয়ে যাবে। জানি না ছেলেটার সাথে আজকে কি হবে, কেন ভার্সিটিতে সুজন ও তার দলবল লাঠি ছোটা, হকি স্টিক এবং অস্ত্র সহ অনেক আগেই উপস্থিত আছে। দেখিস না ভার্সিটিটা কেমন থমকে আছে। যা বলেছিস। তারা নিজেদের মধ্যে কথোপকথন করে পায়ে হেঁটে ক্যান্টিনে গিয়ে বসে পড়ে। আর ছেলেটার দিকে তাকিয়ে আছে। ছেলেটা পায়ে হেঁটে ভার্সিটির ভিতর প্রবেশ করে নিজের ক্লাসরুমে যেতে শুরু করেছে। মাঠের মাঝখানে হঠাৎ করে ছেলেটার পায়ে কেউ যেন বাড়ি মারে। সাথে সাথে হকস্টিকটা ভেঙে 2 খণ্ড হয়ে যায়, অথচ ছেলেটার কিছু হয়নি। এই দৃশ্য দেখে সকলে দাঁড়িয়ে যায়। সুজন ও তার দলবল ধীরে ধীরে পায়ে হেঁটে ভার্সিটির মাঠের মাঝখানে আসতে শুরু করেছে। তাদের দেখে চারপাশ দিয়ে ভার্সিটির ছাত্রছাত্রীরা ঘিরে ধরেছে। ছেলেটা বুঝে গেছে তার সাথে ভার্সিটিতে ঝামেলা হবে, কারণ পুরো ভার্সিটির মাঠ শান্তশিষ্ট। পেছন ঘুরে তাকিয়ে দেখতে পায় ছেলেটা ভাঙা হকি স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে। তার পেছনে সুজন ও তার দলবল হেঁটে ছেলেটার কাছে এসে সিগারেটটা ফেলে দিয়ে পা দিয়ে পরপর বেশ কয়েকটা থাপ্পড় মারে ছেলেটার গালে, আর বলে ওঠে। কাপড়ের শব্দে পুরো জায়গাটা নিস্তব্ধ। ছেলেটা থাপ্পড় খেয়ে কোনো রিয়াকশন না দিয়ে চুপচাপ সেখানে দাঁড়িয়ে আছে। থাপ্পড়টা খেয়ে মুচকে একটা হাসি দেয়, আর এই মুচকি হাসিটা সবার চোখ এড়িয়ে গেলেও চোখ এড়ায়নি সুমি। অন্যদিকে থানার ভেতরে প্রায় বক্সটা খুলে ফেলেছে। বক্সটা খোলা শেষ। বক্সের ভেতর থেকে উকি দিয়ে যখনই তাকাতে যাবে, তখনই কলিজার পানি শুকিয়ে যায় অফিসার সিদ্দিক ও জুনিয়র অফিসার রবিউলের। ছিটকে গিয়ে পড়ে বেশ খানিকটা দূরে। ছিটকে গিয়ে পড়ে ভয়ে কলিজাটা ধুকধুক করছে, হার্টবিট দ্রুত চলছে। তারা এত পরিমাণ জোরে চিৎকার করেছে যে থানা সহ থানার আশেপাশে থাকা মানুষগুলো পর্যন্ত চমকে উঠেছে। ওসি রুমে হঠাৎ করে এমন চিৎকার শুনে কনস্টেবল সহ অফিসারগুলো দলবদ্ধ হয়ে ভেঙে আসতে শুরু করেছে। সকলের হাতে রাইফেল। পুরো রুম পুলিশে ভরপুর। ধীরে ধীরে সাধারণ মানুষগুলো আসতে শুরু করেছে। পুলিশগুলো সাধারণ মানুষকে আটকে রেখেছে। স্বাভাবিক হয়ে সবাই কার্টুনে দিয়ে তাকাতেই যায়, দেখে এত সুন্দর একটা পিস পিস করে বক্সের ভেতর 2টো মানুষের দেহকে কেটে প্যাকেট করে পাঠিয়েছে থানার উদ্দেশ্যে। টানা বক্সের ওপর 2টা মাথা এখনো স্পষ্ট কান্না মাখা মুখে তাকিয়ে আছে ভয়ানক দৃষ্টিতে। তাদের পাশে একটা চিঠি রাখা। ওসি ভয়ে চিঠিটা বের করে। এতপর সাংবাদিক খবর পেয়ে গেছে, তারাও চলে এসেছে। তারা পুরো ঘটনা লাইভ টেলিকাস্ট করতে থাকে। চিঠিতে লেখা আছে, কি রে, লাশের অবস্থা দেখে এত তাড়াতাড়ি ভয় পেয়ে গেলে? কেবল তো এই শহরে লাশের সংখ্যা পড়তে শুরু করেছে। এত পরিমাণে এই শহরে লাশের সংখ্যা পড়বে যে লাশের সংখ্যা গুনতে গুনতে তোর কালো রঙের চুলগুলো সাদা রঙে পরিণত হবে। সকলের শরীরে থাকা লোমগুলো খাড়া হয়ে যাচ্ছে। কথাগুলো এতটাই ভয়ঙ্কর ভাই যে হার্টবিট পর্যন্ত দ্রুত চলাচল শুরু করেছে। ওসি আরো পড়তে শুরু করে, আমার হাত থেকে বাঁচতে চাইলে নিজেকে বাঁচানোর চেষ্টা কর, কেননা তোকে আজকে তো থানা থেকে তুলে নিতে আসবে আমি ঝড়ের বেগে। ওসি চিঠিটা পড়ে সেখানে জ্ঞান হারিয়ে ফেলেছে। পাশে থাকা সাংবাদিক লাইট, ক্যামেরা এবং
লাইভ টেলিকাস্ট করে বলে ওঠে, সত্যি 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 এই শহরে রং বদল হতে চলেছে। 3 মাস আগে আসা একটা চিঠিতে লেখা ছিল রঙের শহরে রং বদল করতে এসেছি আমি, দ্য গ্রেট সাইক্লোন মাফিয়া কিং। তবে কি সত্যি এই শহরে চলে এসেছে দ্য গ্রেট সাইক্লোন মাফিয়া কিং? কেননা শহরে পাওয়া যাচ্ছে একের পর এক লাশ, সাথে আজকে প্রকাশ্যে 2 জন মানুষকে টুকরো টুকরো করে কেটে থানার উদ্দেশ্যে পার্সেল করে পাঠিয়ে দিয়েছে, সাথে চিঠিতে হুমকি দিয়েছে ওসিকে। তবে কি ওসি সিদ্দিক কি চিরতরে হারাবে পৃথিবী? আমরা কি আর দেখতে পাবো না ওসি সিদ্দিককে? ওসি সিদ্দিক পারবে নিজেকে বাঁচাতে? এই মাফিয়া গ্যাংস্টারের হাত থেকে কি এমন রহস্য আছে যার কারণে ওসি সিদ্দিককে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছে এই গ্যাংস্টার? অন্যদিকে থাপ্পড় খাওয়ার পরও মারুফ ঠিক আগের মতো গেছে, কোনো রিয়াকশন নেই। সুজন বলে ওঠে একটা হকি স্টিক হাতে নিয়ে, কুত্তার বাচ্চা, তুই গ্রামের ছেলে, ক্ষেত গাইয়া আবাল, তুই শহরের কিছুই বুঝিস না, তাই তোকে প্রথম দিন ছেড়ে দিয়েছিলাম, আর তুই কিনা আমার দলের ছেলেকে প্রকাশ্যে মেরে দিলি। ভাই আমি তো বলেছিলাম এই শালাকে মেরে ফেলতে, শালা একটু বেশি কথা বলে। ভার্সিটিতে আসতে না আসতেই আমাদের সাথে ঝামেলায় নিজেদের জড়িয়ে এই ভার্সিটিও তো টিকতে পারবে না। এই তুই কি জানিস না এই সুজন কতটা ভয়ঙ্কর, কতটা ডেঞ্জারাস? তোকে যদি এখানে মেরে এই বাসিতে মাটি চাপা দিয়ে দিই না, তাহলে কেউ কিছু জিজ্ঞাসা করবে না আমাকে। সুজন নামে ছেলেটার মুখে এই কথা শুনে মারুফ নামে ছেলেটা এবার মাথা উঁচু করে এদিক ওদিক তাকিয়ে একবার ভালো করে তাকিয়ে হঠাৎ করে পাগলের মতো হেসে ওঠে। হাসতে থাকে, তার হাসি দেখে অবাক হয়ে যায় উপস্থিত থাকা সকলে ভেবে নিয়ে ছেলেটা নিজের পরিস্থিতির অবস্থা ভেবে মুহূর্তেই পাগল হয়ে গেছে। সুজনের মাথা কাজ করে না, সেখানে তাদের হাঁটু কেঁপে সেখানেই ছেলেটা গলা ফাটিয়ে চিৎকার করে হাসতে পারছে। কিরে, তোর মৃত্যুর কথা শুনে তুই নিজেই পাগল হয়ে গেলি নাকি পাগল হওয়ার বান করছিস? আমি বুঝি না তোকে ভার্সিটির ভিপি কে বানালো? তোকে সবাই ভয় কেন করে? আর তোর পাওয়ার এই কলেজে খাটে কি করে? এই তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। আজ পর্যন্ত ভাইয়ের সাথে আমরা কেউ করে কথা বলিনি, সেখানে তুই ভাইকে তুই করে করছিস। ছেলেটার কর্মকাণ্ড দেখে উপস্থিত থাকা সকলে অবাক হতে থাকে, অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে। মারুফ এবার বলে ওঠে, আমিও নিজেকে সিংহ বলতে পারি। 10 জনকে পেছনে রেখে সামনে কথা বলতে সবাই পারে, কিন্তু 10 জনকে সামনে রেখে একাই সেই 10 জনের সামনে লড়াই করাটাকে বাপের বেটা বলে। যেটা আমি তোর সাথে বলছি, তোর পিছনে বড় একটা গ্যাং, কিন্তু আমি এই ভার্সিটিতে আমি তোর গোলামি করতে আসিনি, এখানে আমি পড়তে এসেছি। মারুফ নামে ছেলেটা এরকম পাওয়ার আর ক্ষমতা দেখে তো সবাই অবাক হয়ে গেছে। অবাক হয়ে ভয়ে সবাই সেদিকে তাকিয়ে আছে, কি করবে বুঝতে পারছে না। সুজন নিজের অপমান বোধ মনে করে। সুজন সবার দিকে একবার তাকিয়ে দেখে ভার্সিটির সবাই কেমন যেন তার দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা দেখে সুজন সেখান থেকে কোনো কথা না বলে ওঠে, রাত, একে তুলে নিয়ে আয় আমার গোডানে, বাকি বিষয় আমার গোডানে দেখছি। তোমরা ভেবো না যে আমি কাপুরুষ। এই যা শাস্তি পাবে কাল তোমরা নিজের কানে শুনতে পারবে। আর এর মতো শাস্তি না পেতে চাইলে আমার কথার অবাধ্য হতে যেও না, না হলে পরিস্থিতি আর পরিণতি দুটোই খারাপ হয়ে যাবে। কথাটা বলে সুজন সামনে পা বাড়িয়ে আছে। রাহাত বেশ কয়েকটা ছেলে মারুফ নামে ছেলেটাকে ধরে যখনই ধরতে যাবে, এমন সময় সেখানে বন্দুকের গরম বুলেট এই শব্দে পুরো জায়গাটা নিস্তব্ধ হয়ে ওঠে। পুরো জায়গাটা নিস্তব্ধ হয়ে যায়। চোখের পলকের হাত নামে ছেলেটার লাশটা মাটিতে পড়ে যায়। সবাই পেছনে ঘুরিয়ে তাকিয়ে দেখতে পায় কপাল ভেদ করে বুলেট মাটিতে পড়ে আছে। রাহাত নামে ছেলেটা নিথর দেহটা মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। চোখের সামনে এই দৃশ্য দেখে কয়েক হাত দূরে পিছিয়ে যায়। ভয়ে পরিস্থিতি হইচয়ে পরিণত হয়ে যায়। পুরো ভার্সিটির মাঠ হইচয়ে পরিণত। ছাত্রছাত্রী জনগণ সহ ভেঙে আসতে শুরু করেছে। গেট বন্ধ করে দেওয়া হয়, যেটা বাইরে থেকে কেউ ভেতরে আসতে না পারে। সুজন তো নিজের চোখের সামনে এই দৃশ্য দেখে অবাক। সুজন আর এক মুহূর্তে দেরি না করেই মারুফ নামে ছেলেটার শার্টের কলার ধরে যখনই খুশি মেরে বলে ওঠে, কুত্তার বাচ্চা, সত্যি করে বল তোর পরিচয় কি আর কে তুই? সত্যি কথা বল। সুজন মারুফ নামে ছেলেটার শার্টের কলার ধরে যখনই টানা হিজড়া করতে যাবে, তখনই হঠাৎ করে আরো পরপর 10টা গরম বুলেটের শব্দে পুরো জায়গাটা একেবারে শান্তশিষ্ট হয়ে যায়। কেননা অপর পাশে তাকিয়ে দেখে সুজন কাছে 10 জন মানুষ মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। সুজন এই দৃশ্য দেখে পুরোপুরি পাগল হয়ে উঠেছে। মাথা চুলগুলো খামচে ধরে ভার্সিটির মাঠে বসে পড়ে। কি হচ্ছে তার সাথে সে বুঝতে পারছে না। হঠাৎ করে তার পকেট থাকা ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখতে পায় মাই বস নামটা ভেসে উঠেছে। দেরি না করে ফোনটা রিসিভ করে। ফোন রিসিভ করার সাথে সাথে ফোনের পাশ থেকে বলে ওঠে,
সুজন, তুমি বাঁচতে চাইলে ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, কেননা তোমার সামনে হিংস্র এক ডাইনা দাঁড়িয়ে আছে, যার সামনে পুরো পৃথিবীর মানুষগুলো মিলে একজন, আর সে একা একজন। নিজের জীবন বাঁচাতে চাইলে কোনো তর্ক না করে ভার্সিটি থেকে বেরিয়ে পড়ো। কথাটা বলার সাথে সাথে সুজন রাগান্বিত দৃষ্টিতে কোনো কথা না বলেই আঙুল ছেঁকে হুমকি দিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে ওসি সিদ্দিক নিজের মৃত্যুর কথা শুনে বেশ আতঙ্কে আছে। বেশ কিছু পুলিশ অফিসার লাশগুলো নিয়ে যাওয়ার জন্য আসে। ভার্সিটিতে থমকে আছে, বুঝতে পারছে না কি হচ্ছে এখানে। সবাই এই মারুফকে ভয় পেতে শুরু করেছে। কেউ ভয়ে তার কাছে যেতে পারে না, এমনকি সুমি, মাফি তারা ভয় পেয়ে গেছে, গাছের নিচে বসে আছে। মারুফ এমন সময় ছোট ছেলেটা বলে ওঠে, ভাই কে আপনি? আপনার পরিচয় কি? ভার্সিটিতে ভয়ঙ্কর ভিপি সুজন আপনাকে ভয় পেয়ে পালিয়ে গেল। হঠাৎ করে পাশে তাকিয়ে সে ছোট্ট ছেলেটির কথা শুনে অবাক হয়ে যায় মারুফ। মারুফ মুচকি এসে বলে ওঠে, সে কেন পালিয়ে গেছে আমি তো তা জানি না। তোমার মতো আমিও সাধারণ মানুষ। তোমার নাম কি? তোমার পরিবারে কে কে থাকে? জানেন ভাই, আমিও আপনার মতো মানুষ হতে চেয়েছিলাম, কিন্তু পাইনি। আমাদের পরিবারের অবস্থা খুব খারাপ। বাবা মা, আমার বড় আপু আর আমি। জানেন ভাই, আমার বাবা মা খুব অসুস্থ। আমার আপু সন্ধ্যায় বেরিয়ে যায় আর খুব সকালে বাড়িতে আসে অনেক টাকা নিয়ে। আমার আম্মু বলেছে আপুর কাছ থেকে কোনো টাকা না নিতে। জানি না ভাই আমার আপু কি করে যে এত প্রচুর টাকা নিয়ে আসে। আমি সারাদিন এত পরিশ্রম করি, তারপরও এত রোজগার করতে পারি না। ছেলেটার মুখে মারুফ এই কথা শোনার সাথে সাথে বুঝে গেছে তার বোন কি করে। তার বোন হচ্ছে বড় বড় কোটিপতি মানুষদের ভোগের সামগ্রী। মাত্র নিজের দেহটাকে বিলিয়ে দিবে তাদের বিছানায়, বিনিময়ে টাকা নিয়ে আসবে। সে যে সুন্দরী রমণী, নিশিরাতের এক পরী। মারুফ বলে ওঠে, তোর বাবা মায়ের কি হয়েছে? ভাই পেটে পাথর ধরা পড়েছে, আর মা অসুস্থ, কিডনির সমস্যা, অপারেশন করতে প্রচুর টাকা লেগে যাবে, যা আমাদের পক্ষে সম্ভব না। তোর বাড়ির ঠিকানা দে, তোর মা বাবার অপারেশন হয়ে যাবে আর তুই একটা স্কুলে ভর্তি হতে পারবি। কি বলেন ভাই? এইসব এত টাকা আমি কই পাবো? তোকে যাই বললাম তাই কর, এর বাইরে কথা বল আমি পছন্দ করি না। ছেলেটা সেখানে আর এক মুহূর্তে দাঁড়িয়ে না থেকে বেরিয়ে যায়। ছেলেটা অবাক হয়ে মারুফের চলে যাবার দিকে তাকিয়ে আছে। ভার্সিটি আর ক্লাস করবে না, চলে যায় সবাই। অবাক হয়ে যায় ভার্সিটি, থমকে আছে। আজকে তাদের ছুটি দেওয়া হয়েছে। আচ্ছা, আপনাকে জানার ইচ্ছে হচ্ছে না তাই না যে কে মারুফ, মারুফের পরিচয় কি? চলুন তাহলে হালকা কিছুটা শুনিয়ে আনি মারুফের অতীত জীবন। মারুফ যার কোনো অস্তিত্ব নেই এই পৃথিবীতে, যার আপন বলতে কেউ নেই। যদিও আছে, সেটা শুধু সম্পর্কের পরিচয় নয়। মারুফ জানতো না যে তার জন্মদাতাকে, জন্মধারিণীকে। সেটা মহিলার কাছে মানুষ হয়েছে, যেই মহিলাটা বলেছিল তার বাবা নাকি অনেক বড় কোটিপতি একজন ব্যক্তি, যার মাকে ভালোবাসার নামে নিজের বিছানায় নিয়ে সম্পর্ক করেছিল। পরে তার মাকে মেনে নেয়নি এবং তাকেও তার মাকে মেরে ফেলার জন্য অনেক চেষ্টাও করেছে। সেদিন সেই মহিলাটাই মৃত্যুর আগে মারুফকে বলে গিয়েছিল, বাবা তোর বাপ হচ্ছে এই শহরের মেয়র। মেয়র তোর মাকে ঠকিয়ে ভালোবাসার নাম করে তোর মায়ের সাথে সম্পর্ক করে তোর মাকে আর তোকে মেরে ফেলার চেষ্টা করেছে। একদিন আমি কাজ শেষে বাড়ি ফিরছিলাম, তখন রক্তাক্ত শরীর নিয়ে তোর মা আমার হাতে তুলে দিয়ে তোর দায়িত্ব দিয়েছিল, আর তোকে সেখান থেকে বাঁচানোর জন্য আমি লুকিয়ে পড়েছিলাম। তোর বাবা, মেয়র আর বেশ কিছু মানুষ ও থানার ওসি সিদ্দিক মিলে তোর মাকে নিঃসঙ্গভাবে হত্যা করে সেখানে ফেলে গেছিল। আরও কিছু বলতে যাবে তার আগেই মহিলাটি মারা যায়। এসব কিছুর আগে থেকেই মারুফ রাস্তায় বড় হয়েছে, বস্তিতে বেড়ে ওঠা এই মারুফ হিংস্র, মারপিট, খুন খারাপি পারদর্শী হয়ে ওঠে। সমাজের সাথে চলাফেরা তো নিজেকে ধীরে ধীরে প্রতিশোধের আগুনে নিজেকে পুড়িয়ে এক সোনায় রূপান্তরিত করে। দেখতে শ্যামলা বনের বেশ স্বাস্থ্যবান। ওদিকে আমাদের গল্পের নায়িকা সুমি, সেও দেখতে বেশ সুন্দরী। সব পরিচয় তো আগেই দিয়েছে। ওসি এখন নিজের কেবিনে বসে আছে, শুধু সময় গুনছে। কেন তাকে বলা হয়েছে তাকে থানা থেকে তুলে নিয়ে যাবে। সে বয়সে থানার বাইরে বের হয় না, থানার ভেতর পর্যন্ত পুলিশ দিয়ে নিজের সিকিউরিটির ব্যবস্থা করেছে। হঠাৎ করে থানার সামনে দুইটা গাড়ি এসে থামে। গাড়ির ভেতর থেকে কালো পোশাকধারী বেশ কিছু মানুষ বের হয়ে আসে। জুনিয়র অফিসার রবিউল বলে ওঠে, কে আপনারা? আপনাদের পরিচয় কি আর এখানে কেন এসেছেন? আমরা গোয়েন্দা বিভাগের সিনিয়র অফিসার, রেড কমান্ডো যৌথ বাহিনীর পক্ষ থেকে এসেছি ও সিদ্দিককে প্রোটেক্ট করার জন্য। সরি স্যার, আসলে আমি বুঝতে পারিনি। ভেতরে আসুন স্যার, ভেতরেই আছে।
তারপর রবিউল তাদের সবাইকে থানার ভেতর নিয়ে যায়। ওসি ভয়ে সেখানে চুপটি মেরে গুটিসুটি মেরে বসে আছে। রবিউল বলে ওঠে, স্যার, আপনার স্পেশাল ফোর্স চলে এসেছে আপনাকে সিকিউরিটি দেওয়ার জন্য, আর কোনো চিন্তা নেই। আপনার এখানে আসতে কোনো অসুবিধা হয়নি তো? প্লিজ আমাকে বাঁচান। আমি জানি না ওরা আমাকে কেন মেরে ফেলতে চাই, আমি কোনো কিছুই করিনি। সেটা তো সময় বলে দেবে যে আপনি কিছু করেছেন কি না। তার আগে আপনাকে আমাদের সাথে যেতে হবে, কেননা আমরা গোপন সূত্রে খবর পেয়েছি এখানে আপনার বিপদ আছে, যতই সিকিউরিটি দেওয়া হোক না কেন আপনাকে। ঠিক আছে, চলুন। আমাকে কোথায় যেতে হবে শুধু বলুন, আমি নিজেকে বাঁচানোর জন্য সব জায়গায় যেতে রাজি। আপনাকে আমাদের সাথে আমাদের ক্যাম্পে যেতে হবে, যেখানে আমরা সহ আরও আছে অনেকে, যেখানে কোনো গুড়া তো দূরের কথা মাসি পর্যন্ত প্রবেশ করতে পারবে না। তাই নাকি? তাহলে আপনারা দেরি কেন করছেন? চলুন, আমাকে নিয়ে যান সেখানে। তারপর অফিসার সিদ্দিকি নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। গাড়িতে করে রওনা দেয় নতুন গন্তব্যের উদ্দেশ্যে। অফিসার সিদ্দিক জানে না যে এরা কারা বা কোথা থেকে নিয়ে যাওয়া হচ্ছে। সিদ্দিকিকে সেখান থেকে নিয়ে যাওয়ার ঠিক 20 মিনিট পর আরও বেশ কয়েকটি গাড়ি থানার ভেতর প্রবেশ করে। থানার ভেতর এতগুলো মানুষ দেখে জুনিয়র অফিসার রবিউল মনে করেছেন সেই মাফিয়াটা আর তার লোক, তাই বন্দুক তাক করে সেদিকে সবাই তাকিয়ে আছে। সেই লোকগুলোর মধ্যে থেকে সিনিয়র অফিসার বলে ওঠে, আমি অফিসার কামরুল, হাই কমিশন অফ ডিপার্টমেন্ট থেকে। ওসি সিদ্দিককে সিকিউরিটি দেওয়ার জন্য এসেছি। তার জীবনের ঝুঁকিতে তিনি আমাদের ফোন করেছিলেন। সাময়িক কিছু সমস্যার কারণে আসতে দেরি হয়ে গেছে। কি বললেন? আপনারা যদি অফিসার হয়ে থাকেন তাহলে কিছুক্ষণ আগে স্যারকে নিয়ে গেল তারা কে ছিল? তারা তো আইডি কার্ড দেখিয়ে বলল তারা নাকি সেখানকার অফিসার। ও মাই গড, তার মানে অফিসার সিদ্দিককে কিডন্যাপাররা কিডন্যাপ করেছে, আমরা এখানে আসার আগেই নিয়ে গেছে, আর আপনারা সেটা যাচাই বাছাই না করে বিপদের মুখে ছেড়ে দিলেন। সাথে সাথে থানা থেকে প্রায় 25টা গাড়ি মাইক্রোসাইকেল বের হয়ে যায় ওসি সিদ্দিককে খোঁজার জন্য। ওসি সিদ্দিককে অন্ধকার একটা রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পরিত্যক্ত একটা বাড়ির ভেতর প্রবেশ করে বোঝা যায় না যে এটা অফিসারের ক্যাম্প। এটা দেখে সিদ্দিক বলে ওঠে, এটা আপনাদের ক্যাম্প? এটা তো দেখে সরকারি ক্যাম্প মনে হয় না। এখানে কোনো অফিসার নেই কেন? হ্যাঁ, এটাই তো আমাদের ক্যাম্প, আর এখানেই তো আমরা সমস্ত অপরাধ করি। অপরাধ করেন মানে? আমি তো কিছুই বুঝলাম না। তোর বোঝার কোনো দরকার নেই। তোকে এখানে তুলে এনেছি কারণ তোকে মৃত্যু দেব বলে। সিদ্দিক তো এই কথা শুনে পালানোর অনেক চেষ্টা করে, কিন্তু সবাই তাকে চেপে ধরে, গোঠানোর ভেতর নিয়ে গিয়ে চেয়ারের সাথে বেঁধে ফেলে। চিৎকার করছে আর বলছে, আমাকে তোমরা কেন তুলে এনেছো? কেন আমাকে বেঁধে রেখেছো? কি চাও তোমরা? ছেড়ে দাও আমাকে। তোমাদের যদি টাকা লাগে আমাকে বলো, টাকা দিয়ে তোমাদের ভরপুর করে দিব। চুপ শালা খানকির পোলা, ওসি তোর সাহস হয় কি করে আমাদের কেনার? আমরা তোর মতো বিশ্বের সমস্ত ওসিকে কেনার ক্ষমতা রাখি, এত পরিমাণ সম্পদ আমাদের আছে। এরকম কথা শুনে ওসি সিদ্দিক চমকে যায়। হঠাৎ করে রুমের ভেতর প্রবেশ করে একজন মানুষ। মানুষটার মুখে সিগারেট, হাতে একটা ধারালো রামদা। এটা দেখে ওসি সিদ্দিকি বলে ওঠে, কে তুই, আর আমাকে এখানে কেন ধরে নিয়ে এসেছিস? তোর সাথে আমার কিসের শত্রুতা? অজানা আগন্তুক একটা রুমের ভেতর প্রবেশ করার সাথে সাথে উচ্চস্বরে হেসে ওঠে। তার হাসিতে যেন পুরো রুমটা থরথর করে কেঁপে ওঠে। নিজের বিকট আওয়াজের হাসি থামিয়ে সামনের চেয়ারে বসে সিগারেট জ্বালিয়ে সিগারেটের ধোঁয়াগুলো উড়িয়ে দেয়। বিষাক্তময় এই ধোঁয়াগুলো পৃথিবীর বাতাসের বুকে বিস্তৃতময় শীতল প্রহে। হঠাৎ করে আগন্তুকটা বলে ওঠে, কেন তোর মনে নেই? 18 বছর আগের কথা মনে নেই? যেদিন তোরা খোলামেলা আকাশের নিচে জমিনের উপরে জেসমিন বেগমকে নৃশংসভাবে হত্যা করেছিলি, শহরের মেয়রের সাথে হাত মিলিয়ে। কথাটা শুনে ওসি অবাক হয়ে যায়। ওসি ভাবতে থাকে এই ছেলেটাকে, এই খবরটা পেল কোথা থেকে, তার মাথায় আসছে না। সিদ্দিক বলে ওঠে, দেখ, আমি এসবের বিষয়ে কোনো কিছুই জানি না। আমাকে ছেড়ে দে, আমাকে মারিস না। আমি ওই জেসমিন বেগুনের সম্বন্ধে কোনো কিছুই জানি না। যা করেছি সব মেয়রের কথা, কেননা তখন বর্তমান দায়িত্বে ছিলাম আমি, আর এখনও আমি আছি, তাই মেয়র সাহেবের কথা মতো আমি এসব করেছি। কিন্তু তুই এসব কি করে জানলি? কে তুই? তোর আসল পরিচয় কি? হা হা হা, আমার পরিচয় আমি ধোঁয়াশা, আমি বৈচিত্র্যময় রংবিহীন টিকটিকি, যা প্রতি সময়ে তার নিজের রং পরিবর্তন করে। আমি সেই ব্যক্তি যাকে ধরা বা ছোঁয়া যায় না, যাকে দেখা যায় না, শুধু তার অস্তিত্ব অনুভব করা যায়। এমন সময় দেলোয়ার এসে বলে ওঠে, ভাই সব কিছু ঠিকঠাক আছে, বাকি পুলিশ এবং ডিবি
আদা জল খেয়ে আমাদের পেছনে লেগে আছে। যত তাড়াতাড়ি সম্ভব হয় এই শালা মেরে ফেলে আসতে হবে রাস্তার মানচিত্রে। ওসি কিছু বলতে যাবে তার আগে পাশে একটা রডের টুকরো তুলে ওসির হাতের ওপর গেঁথে দিয়ে টেবিলের ওপর করে রাখে। সাথে সাথে বিকট আওয়াজে চিৎকার করে ওঠে ওসি। এরপর বেশ কিছু পেঁয়াজের কাটা পেঁয়াজ নিয়ে আসা হয়। তারপর সেই পেঁয়াজের হাতে নিয়ে দেওয়ালের চোখের ইশারা দেওয়ার সাথে সাথে দেওয়ার স্মৃতিকে চোখগুলো ভালো করে মিলিয়ে ধরে। মারুফ পেঁয়াজের রস সেদিকে চোখের উপর ঢেলে দেয়। সাথে সেদিক ছটফট করতে থাকে। সেখানে যুদ্ধ করে বিভিন্ন ফলের রস, যেমন কমলা, সন্তরা, খেজুর, আঙুর, এমন বেশ কিছু ফল। এরপর তার সামনে রাখা হয় একটা লোহার আগুনের লাভার বক্স। সেখানে আগুন দিয়ে ভরপুর আগুনের লাভা। ওসিকে তুলে সেই আগুনের লাভার ভিতর ফেলে দেয়। তারপর গেট লাগিয়ে দেয়। সেখানে শুধু চিৎকার করতে থাকে, কিন্তু তার চিৎকার আর কেউ শোনে না। ছটফট করতে থাকে। মুহূর্তের মধ্যেই, মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে জ্বলে খয়লাতে পরিণত হয়ে যায় সিদ্দিকের দেহটা। এরপর আর কোনো কথা না বলে চোখের ইশারা দেওয়ার সাথে সাথে তাকে নিয়ে যাওয়া হয় চৌরাস্তার মধ্যে, আর সেখানে ফেলে দেওয়া হয় তার লাশটা। এদিকে তবে তাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু পারছে না। দেখতে দেখতে রাত সকাল হয়। সকালে মানুষের সমাগমে পুরো রাস্তা জ্যাম হয়ে আছে, কেননা রাস্তায় ফেলে গেছে ওসি সিদ্দিকের লাশ। সাংবাদিক খবর প্রচার করছে। শহর জমজমাট অবস্থা। শহরে কেউ ওসি সিদ্দিককে খুব নৃশংসভাবে হত্যা করে চলে গেছে। সেখানে পাওয়া গেছে একটা চিঠি লিখেছিল সময়ের গতিবেগে আরও ভয়াবহ ঝড় আসতে চলেছে এই শহরে। আগুনে পুড়িয়ে মারা হয়েছে ওসি সিদ্দিককে। আজকে পরিবেশ নিস্তব্ধ, সবাই খোঁজাখুঁজি করছে। এদিকে বাসটিতে প্রতিদিনের মতো প্রবেশ করছে মারুফ আম গাছের নিচে বসে আছে। এমন সময় সেই ছোট্ট ছেলেটি এসে বলে ওঠে, ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আমার পরিবারকে বাঁচানোর জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। সাথে আমাকে স্কুলে ভর্তি করার জন্য আপনার মতো ভালো মানুষ যদি সবাই হতো, তাহলে আজকে আমাদের দেশটা পাল্টে যেত। শোন, আমি যে তোকে সাহায্য করেছি এই কথাটা যেন কেউ না জানতে পারে, ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে, কেউ জানবে না। তারপর ছোট্ট ছেলেটি সেখান থেকে চলে যায়। মারুফ সেখানে চুপটি মেরে বসে আছে, কোনো দিকে না তাকিয়ে মাথা নিচু করে কি যেন মোবাইলে দেখছে। এমন সময় তার ঘাড়ে কেউ একজন হাত রাখে। হঠাৎ করে আচমকা এমন হওয়াতে ঘাবড়ে যায়। পিছনে তাকিয়ে দেখতে পায় ভার্সিটির বিশ্ব সুন্দরী সুমি বলে ওঠে, এই ছেলে, কি ব্যাপার? তুমি ঘাবড়ে গেলে কেন? তুমি আমার সিনিয়র হয়েছো তো কি হয়েছে? আমি কিন্তু তোমাকে তোমার নাম ধরেই ডাকবো। আচ্ছা ঠিক আছে আপু, আমি তাহলে এখন আসি। আমি কি তোকে যেতে বলেছি যে তুই চলে যাচ্ছিস? এখানে চুপটি করে বসে থাক, তোর সাথে আমার কিছু কথা আছে। তারপর মারুফের ব্যাগটা তার দিকে এগিয়ে দিয়ে বলে ওঠে, এই ব্যাগটা তোমার তাই না? আর এই বন্দুকটা তোমার তাই না? কে তুমি? তোমার আসল পরিচয় কি? সবটা আমাকে না বললে এক্ষুনি আমি চিৎকার করে সবাইকে জানিয়ে দিব। আমাকে কেউ ব্ল্যাকমেইল করবে এটা আমি একদম পছন্দ করি না। ঠিক আছে, তাহলে তুমি বন্ধু হিসাবে আমাকে বলো। তারপর মারুফ কোনো ভূমিকা না করে এক এক করে সমস্ত ঘটনা বলতে থাকে। তার জন্ম থেকে আজ পর্যন্ত বেড়ে ওঠার সমস্ত ঘটনা শুনে কান্না করে দিয়েছে সুমি যেন আবেগের শ্রাবণে ভেসে যাচ্ছে। মারুফ বলে ওঠে, তুমি আমার কষ্টের কথা শুনে কান্না করছো কেন? সরি, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, না জেনে তোমাকে অনেক ভুল বুঝেছি। তাতে আমার কিছুই যায় আসে না। আজকে ওই মেয়রের শেষ দিন, আর আমার সম্বন্ধে কেউ যদি জানে তো তোমার হবে শেষ দিন। কথাটা বলে বেরিয়ে যায় ভার্সিটি থেকে মারুফ। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। সুমি শুধু একটা কথাই ভাবতে থাকে, মারুফের বিষয়টা। আজকে সারাদিন মারুফের বলা কথাগুলো সে মনে করতে থাকে। এদিকে শহরের পুলিশের সংখ্যা আরো বেশি করে বাড়ানো হয়েছে, কেননা শহরের অবস্থা ভীষণ খারাপ। তাই শহরে আরো বেশি সিকিউরিটি বাড়ানো হয়েছে। বাইরে থেকে ডিবি পুলিশ বের করা হয়েছে। দেখতে দেখতে সন্ধ্যা পেরিয়ে রাত গভীর রাতে পরিণত হতে থাকে। ধীরে ধীরে মানুষের কোলাহল এবং ভিড় কমতে থাকে। শহরটা শান্তশিষ্ট হতে থাকে। যে শহরে রাত দিনভর হাজারো হাজারো গাড়ি কোলাহল করতে থাকে, সেই শহরটা একটা পর্যায়ে নিস্তব্ধ ও নীরবতায় ছেয়ে যায়। রাত 11টা পরপর মেয়রের বাড়ির 5টা কালো রঙের গাড়ি প্রবেশ করে। গাড়িগুলো থেকে বেরিয়ে আসে কালো পোশাকধারী অসংখ্য মানুষ। বাড়িটা চারিদিক দিয়ে ঘিরে ধরে। বেশ কয়েকজন পাইপ নিয়ে উপরে উঠে দোতলার জানলা ভেঙে রুমের ভেতর প্রবেশ করে। বাড়ির ভেতরে গিয়ে ড্রয়িং রুমের ভেতর মেন গেটের দরজা খুলে দেয়। সাথে সাথে হুড়মুড় করে বেশ কয়েকজন ভেতরে প্রবেশ করে। আরও পুরো বাড়িটা আতঙ্ক সরানোর জন্য সাথে সাথে বেশ কয়েকটা গুলি করা হয়। গুলির শব্দে উপস্থিত থাকা বাড়ির ভেতর সকল ব্যক্তি বের হয়ে আসে। ড্রয়িং রুমটা পুরো অন্ধকার। বাতি দেওয়ার সাথে সাথে রুমটা আলোয় আলোকিত হয়ে যায়। এতজন মানুষকে দেখে চমকে ওঠে। সোফার ওপর পায়ের ওপর পা রেখে বসে আছে একটা মানুষ।
মেয়র, তার স্ত্রী ও ছেলে মেয়ে সবাই উপস্থিত আছে। এটা দেখে চমকে গেছে। মেয়র বলে ওঠে, কে তুমি? আর এভাবে বাড়ির ভেতর ঢোকার সাহস পেলে কোথা থেকে? তুমি জানো না এটা আমার বাড়ি? জানি বলে তো এসেছি মেয়র সাহেব আপনার বাড়িতে। তোমার সাহস হয় কি করে আমার বাড়িতে গুন্ডা মাস্তান নিয়ে প্রবেশ করার? আমি এখনই পুলিশকে ফোন করছি। আপনি ভাবলেন কি করে আপনাদের প্রত্যেকের ফোন, টেলিফোন সব কিছু আমাদের দখলে? শুধু আপনারা আছেন মুক্ত হয়ে। কি চাই তোমাদের? এখানে কেন এসছো? তোমাদের পরিচয় কি? তোমাদের সাথে আমার শত্রুতা কি? কেন তোমরা আমার বাড়িতে তাণ্ডব সৃষ্টি করছো? তোমার জীবনটা আমার লাগবে। তোমার জীবনটার মূল্য অনেক আমার কাছে, তাই তোমার জীবনটাকে নিয়ে এখান থেকে যেতে এসেছি। তোর এত বড় সাহস, তুই আমাকে মারবি? কথাটা বলে যখনই মেয়র মারুফকে মারতে যাবে, তখনই মারুফ মেয়রের কপাল বরাবর AK-47 বন্দুকটা তাক করে রাখে। এটা দেখে সবাই ভয়ে পিছিয়ে যায়, চিৎকার চেঁচামেচি করতে থাকে। মারুফ বলে ওঠে, কুত্তার বাচ্চা, তুই ভুলে গেলি কি করে সেই পুরনো দিনের কথাগুলো? তোর জন্য আজকে আমার জীবনটা রাস্তায় বড় হয়েছে। তোর জন্য মানুষ আমাকে জারদ সন্তান বলে গালি দেয়। তোর জন্য আমি আমার বাবার পরিচয় পাইনি আমার মার পরিচয়। তুই ভুলে গেলি জেসমিন বেগমকে হত্যা করিসনি তুই? তার সাথে ভালোবাসার অভিনয় করে, তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে, তার সাথে আকাম কুকাম করে দুজনের পাপের ফল আমি ছিলাম। আমার কি দোষ ছিল যে তোরা আমাকে খেলার পাত্র বানিয়ে দিলি? এরপর এক এক করে সমস্ত ঘটনা খুলে বলে। পরিবারের সবাই এই ঘটনা শুনে ধিক্কার জানায় মেয়র সাহেবকে। মেয়র সাহেব নিজের ভুল বুঝতে পারে। মারুফ বলে ওঠে, এখন তোর সময় এখানেই শেষ, আর তোকে পৃথিবী থেকে সরিয়ে দেব চিরতরে। যখনই গুলি করতে যাবে, তখনই মেয়রের স্ত্রী মারুফের পায়ে পড়তে যাবে। এমন সময় মারুফ মহিলাকে দূরে দাঁড় করায়। মহিলাটি বলে ওঠে, বাবা, তুমি ওখানেকে মাফ করে দাও। উনি ভুল করেছে। তুমি এখন থেকে আমার সন্তান। তোমাকে আমি এই সমাজে আমার ছেলে বলে পরিচয় দেব। তুমি ওনাদের মেরে আমার ছেলে মেয়েদেরকে অনাথ করে দিও না। সেটা তোমারও বাবা, সে অন্যায় করুক, ভুল করুক, তুমি ওকে মাফ করে দাও। বাবা, এই সম্পত্তি, এই টাকা পয়সার তোমারও সমান অধিকার। আমার এসব কিছু চাই না। আমারই কোটি কোটি টাকা পড়ে আছে, খাওয়ার মতো কোনো মানুষ নেই। বাবা, আমি সবটা জানি। তুমি আমার মুখের দিকে তাকিয়ে ওকে মাফ করে দাও। আমিও তো তোর মা, তাই না? তুই আমাকে যা বলে ডাকবি। তোর ছোট ভাই বনিদিকে তাকিয়ে ওনাকে মাফ করে দে। এরপর বন্দুকটা নামিয়ে নেয় মারুফ। সাথে সাথে মেয়র মারুফকে 2 হাতে জড়িয়ে ধরে কান্না করে বলে ওঠে, বাবা, তুই আমাকে মাফ করে দে। আমার ভুল হয়ে গেছে। আমি ক্ষমতার লোভে অনেক অন্যায় করছি, অনেক পাপ কাজ করছি। তুই আমাকে মাফ করে দে। আমি তোকে আমার ছেলের পরিচয় দেব এই সমাজে। অনেক বোঝানোর পর মারুফ থামে। মারুফ এখন সালমা বেগমকে মা বলে ডাকে। সালমা বেগম হলো বর্তমান মেয়রের স্ত্রী। পরিবারের সবাই মারুফকে মেনে নেয়। মারুফ একটা সুন্দর পরিবার পায়। মারুফ সবাইকে চলে যেতে বলে। দেখতে দেখতে এইভাবে 3টা দিন সেখানে কেটে যায়। কিন্তু এখনো মন থেকে ক্ষমা করতে পারেনি মেয়র সাহেবকে। কিন্তু মারুফ ভাই বোন মায়ের সাথে বেশ ভালোই সম্পর্ক হয়েছে এই 3 দিনের ভেতর। অন্যদিকে এই 3 দিন মারুফকে ভার্সিটিতে দেখতে না পেয়ে সুমি অস্থির হয়ে পড়েছে। সোফার উপর বসে আছে মারুফ। এমন সময় মেয়র স্ত্রী সালমা বেগম বলে ওঠে, বাবা, আমি তোর বিয়ে দিতে চাই। এই পরিবারে একটা সদস্য আনতে চাই। তোর কি কোনো পছন্দ মেয়ে আছে? হ্যাঁ মা, আমার একটা মেয়েকে পছন্দ আছে। মেয়েটা আমাদের ভার্সিটিতে পড়ে, আমার থেকে জুনিয়র। মেয়েটার নাম সুমি। মেয়েটাকে আমার খুব ভালো লাগে। ঠিক আছে বাবা, ওই মেয়েকে আমি তোর জন্য বাড়ির বৌমা করে নিয়ে আসবো। আর বিকেলে ওই মেয়ের বাড়িতে যাব, তুই রেডি থাকবি। এদিকে ভার্সিটিতে মারুফকে দেখতে না পেয়ে সুমির মন খারাপ করে বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পর তার মা বাবা জানায় তাকে আজকে দেখার জন্য লোক আসবে, তাই তাকে রেডি থাকতে সুমি তার বান্ধবীদের আসতে বলেছে। এদিকে সাথী, মাফি, ইশরাত, ঈশা আরও অনেকে। দেখতে দেখতে বিকাল হয়ে যায়। ড্রয়িং রুমে বিয়ের কথা চলছে। তখনই সুমিকে সাজিয়ে গুজিয়ে ড্রয়িং রুমে নিয়ে আসা হয়। সুমিকে সোফায় বসানো হয়। সুমি মাথা নিচু করে আছে। সালমা বেগম বলে ওঠে, মা, মাথাটা উঠাও। তোমার নাম কি? আর এত লজ্জা পাচ্ছ কেন? আমি তো আমার ছেলের কথাই তোমাকে দেখতে এসেছি, তোমাদের বিয়ের কথা বলতে এসেছি। সুমি এই কথা শুনে যখনই রাগী কণ্ঠে মাথা উঁচু করে বলতে যাবে, তখনই সামনে দেখে মারুফ বসা। মারুফকে দেখে থতমত খেয়ে যায়। সবাই সুমিকে দেখে তো টাসকি খেয়ে যায়, কেননা সুমি দেখতে অসম্ভব সুন্দর। তারপর সালমা বেগম বলে ওঠে, মা,
তোমরা দুজন গিয়ে উপরে কথা বলো। এই মারুফ, যা বৌমাকে নিয়ে উপরে কথা বলে, মেয়ে আমাদের পছন্দ হয়েছে, আমরা বিয়ের কথা পাকা করি। তারপর তারা সুমির রুমে যায় আর এখানে তারা সবাই মিলে বিয়ের কথা বলতে থাকে। ভেতরে মারুফ প্রবেশ করার সাথে সাথে রুমের দরজা বন্ধ করে সুমি মারুফের শার্টের কলার চেপে ধরে বলে ওঠে, ডেভিল কোথাকার, তুই এই 3 দিন ভার্সিটিতে যাসনি কেন? তোকে ভার্সিটিতে না দেখতে পেয়ে জানিস আমার কি অবস্থা হয়েছিল? কেন, কি হয়েছিল? তুমি তো আর আমাকে ভালোবাসো না। আমার মতো খুনিকে কি তুমি ভালোবাসবে? চুপ, শুধু তোকে ভালোবাসি নয়, তোকে ভালোবেসে বিয়ে করব আজকে। তাই নাকি? হ্যাঁ, তোকে ভালোবেসে ফেলেছি আর তোকেই আমার চাই। মারুফ আর কিছু বলতে যাবে তখনই বাইরে থেকে মারুফের ছোট ভাই তাকে ডাক দেয়। নিচে সবাই তাকে যেতে বলছে। তারপর তারা আর কোনো কথা না বলে নিচে যায়। নিচে যাওয়ার সাথে সাথে সালমা বেগম বলে ওঠে, তোদের পরশু বিয়ে ঠিক করেছি, তাই এখন থেকে প্রস্তুতি নিয়ে নে। বেআই সাহেব, আমরা তাহলে আজকে আসি। তারপর তারা চলে যায়। দেখতে দেখতে এইভাবে একটা দিন কেটে যায়। ধুমধাম করে বিয়ে বাড়ি সাজানো হয়েছে। অনেক মানুষ এসেছে, সাংবাদিক এসেছে। সবাই খবর পেয়েছে মেয়র এবং সালমা বেগমের হারিয়ে যাওয়ার সন্তানকে ফিরে পেয়েছে এবং তার সাথে বিয়ে দিচ্ছে কোটিপতি তফজল সাহেবের মেয়ের সাথে। দেখতে দেখতে বিয়ের পর্ব শেষ হয়। বিয়ের বাড়ি থেকে প্রায় 140টি প্রাইভেট গাড়ি বেরিয়ে যায় বরপক্ষের বাড়িতে। বাড়িতে গিয়ে সমস্ত রিচুয়াল শেষ করে বাসর ঘরে প্রবেশ করে মারুফ। সুমি বলে ওঠে, মারুফ, আমি তোমাদের জীবনের সকল ঘটনা শুনে সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার মতো ভালো মানুষ এই পৃথিবীতে আর নেই। তোমার মতো ভগবান মানুষকে পেয়ে আমি সত্যিই খুশি। তাই নাকি? তা আমার মতো একজন ভাগ্যবান স্বামীকে পেয়ে তুমি তো খুশি। এখন স্বামীকে কি উপহার দিবে? তাই না? কথাটা বলে সুমি মারুফকে খাটে ফেলে দেয় আর মারুফের ওপর উঠে সারা শরীরে ঠোঁট মুখে চুমু খেতে থাকে। একের পর এক কিস করতে থাকে। মারুফ সেও আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে সেও সুমির সাথে তাল মিলিয়ে পাল্লা দিয়ে চলেছে। হার জিতের খেলায় মেতে উঠেছে দুইজন। নতুন এক রঙের মুহূর্তে কে জিতবে, কে খেলাতে কে হারবে তা জানিয়ে দিব নতুন একটা কোনো গল্পে। ততক্ষণে সাথে থাকুন, পাশে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি আমরা সবাই এখান থেকে।